আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, এইচএসসি 26 এবং আলিম 26-এর বাচ্চা লোক সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ক্লাসে। ওকে, আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। সবাই জলদি জলদি জয়েন করে ফেলুক। আজকে হচ্ছে আমাদের পদার্থের গাঠনিক ধর্মের আজকে হচ্ছে লেকচার নাম্বার 5। ওকে, কেন হোমওয়ার্ক গুলো করতে পারিস নাই? কেন হোমওয়ার্ক গুলো তেমন আহামরি কঠিন কিছু ছিল না, একটু চেষ্টা করলেই পারতি। ময়মনসিংহে প্রচুর বৃষ্টি, আচ্ছা নাইস, আলহামদুলিল্লাহ, জেনে ভাল লাগলো। ঠিক আছে, বৃষ্টি কিছু ঢাকার দিকে পাঠা। এটা এটা লাগবে না, আমার কিবোর্ড লাগবে না। ওকে জোশ, থ্যাংক ইউ। পরীক্ষার কারণে অনেক ক্লাস মিস গেছে, কি করব, এক্সট্রা টাইম নিয়ে পড়তে হবে। এক্সট্রা টাইম নিয়ে যেই ক্লাসগুলো জমে গেছে সেই ক্লাসগুলো হচ্ছে লিস্ট করে ধরে পড়ে ফেলতে হবে আর কি। 2x স্পিডে বা 1.5 স্পিডে দিয়ে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, না ক্লাসে ব্রেক দিব না। ঠিক আছে, চট্টগ্রামে বৃষ্টি শুরু হবে, নাইস, জেনে ভাল লাগলো। বৃষ্টির নাম শুনলেই ভাল লাগে, ঠিক আছে? না, আমি এই গরিব দুস্থদের নাম নেই না। যারা ক্লাসে বলে আমার নাম নেন, আমার নাম নেন, আমি তাদের নাম নেই না। ওকে, ঠিক আছে, চলেন আমরা শুরু করি। সো আজকে মূলত হচ্ছে আমরা কথাবার্তা বলবো হচ্ছে প্রবাহী নিয়ে। প্রবাহী, যদিও এখানে অনেক টপিকের নাম ঠিকানা লেখা আছে, এত টপিক তো অবভিয়াসলি আমরা এক ক্লাসে কমপ্লিট করতে পারবো না। সো আমরা একটু প্রবাহী নিয়ে কথাবার্তা বলি। প্রবাহী বলতে আসলে আমরা কি বুঝি? প্রবাহী মানে কি? প্রবাহী মানে হচ্ছে যেটা প্রবাহিত হয়, যেটা প্রবাহিত হয়, ঠিক আছে? সো এই যে যেটা প্রবাহিত হয়, সো প্রবাহিত হইতে পারে কি কি জিনিস? প্রবাহিত হইতে পারে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে তরল, এইটা প্রবাহিত হইতে পারে, আরেকটা হচ্ছে গ্যাস, গ্যাসও প্রবাহিত হইতে পারে। সো প্রবাহিত হইতে পারে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে তরল পদার্থ লিকুইড, আর আরেকটা হচ্ছে গ্যাস। সো তরল আর গ্যাস, এই দুইটা জিনিস প্রবাহিত হইতে পারে। বলেন স্যার, কিছু বলবেন? ওকে নাইস, ছিলাম তো আপনার পাশের রুমেই এতক্ষণ, তখনও তো দেখে আসতে পারতেন। ঠিক আছে, আচ্ছা। সো এই যে দুইটা পদার্থ, দুই ধরনের পদার্থ, এরা প্রবাহিত হয়। যেমন আমরা শুরুর অংশটা ছিল স্থিতিস্থাপকতা, এবং স্থিতিস্থাপকতা অংশে আমরা মূলত কথাবার্তা বলছিলাম হচ্ছে কঠিন পদার্থ নিয়ে। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন প্রসারণ, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছিলাম। সো তরল এবং গ্যাসেরও আমরা স্পেসিফিক দুইটা ধর্ম নিয়ে কথা বলবো। একটা ধর্মের নাম হচ্ছে সান্দ্রতা, একটা ধর্মের নাম হচ্ছে সান্দ্রতা, এইটাকে আমরা বলি হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে? সান্দ্রতা বা ভিসকোসিটি, এরকম একটা টার্ম আছে। এবং আরেকটা টার্ম আছে যেইটাকে আমরা বলি হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান যেইটাকে বলা হয় হচ্ছে সারফেস টেনশন। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, এই দুইটা ধর্ম নিয়ে আমরা কথাবার্তা বলবো, সান্দ্রতা এবং পৃষ্ঠটান। এখানেও আবার একটু কাহিনী আছে, সেইটা হচ্ছে পৃষ্ঠটান যেই ধর্মটা আছে, এই ধর্মটা শুধু তরল পদার্থ দেখায়। পৃষ্ঠটান ধর্মটা শুধু তরল পদার্থ দেখায়, গ্যাসের কোনো পৃষ্ঠটান নাই। গ্যাসের কি আছে? গ্যাসের শুধুমাত্র আছে হচ্ছে সান্দ্রতা। গ্যাসের কি আছে? গ্যাসের শুধুমাত্র সান্দ্রতা আছে, আর পৃষ্ঠটানটা গ্যাসের ক্ষেত্রে নাই। আর যদি হচ্ছে আমি তরলের কথা বলি, তাইলে তরলের হচ্ছে সান্দ্রতাও থাকে, তরলের হচ্ছে পৃষ্ঠটানও থাকে। তাইলে তরলের ক্ষেত্রে কি হচ্ছে? তরলের হচ্ছে সান্দ্রতাও থাকবে, তরলের হচ্ছে পৃষ্ঠটানও থাকবে, ঠিক আছে? আর গ্যাসের কি থাকবে? গ্যাসের শুধুমাত্র হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি, এই টার্মটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আপনি যদি 2025-এর ক্লাস করে থাকেন তাহলে হচ্ছে
আপনি তো স্থিতিস্থাপকতা অংশটুকু পড়ছেন, তাইলে চলেন আমরা প্রবাহী অংশটুকু শুরু করি। এবং আমি গতকালকে একটা ভিডিও দিছিলাম গ্রুপে, এবং আমি বলছিলাম যে আমাদের এই টপিকটা, এই প্রবাহী অংশটা আমাদের গত 4 বছরের শর্ট সিলেবাসে ছিল না। সো যেহেতু শর্ট সিলেবাসের বাইরের একটা টপিক, আপনি কোনো জায়গায় এই টপিক নিয়ে তেমন কোনো ভালো রিসোর্স ম্যাটেরিয়াল এইসব পাবেন না। সো লাইভ ক্লাসগুলো সবাই মাস্ট অ্যাটেন্ড করার চেষ্টা করেন, তাইলে আগায় থাকতে পারবেন। এবং এই টপিকটা অনেক ইন্টারেস্টিং, অনেক মজার, অনেক অনেক জিনিসপত্র আছে, অনেক টপিক আছে, অনেক কথাবার্তা আছে। সো চলেন আমরা আমাদের গল্প স্বল্প শুরু করি, জার্নি শুরু করি। সো জার্নির শুরুতে আপনারা ব্ল্যাকবোর্ড দেখছেন নিশ্চয়ই। আপনাদের স্কুলে কলেজে এখন ব্ল্যাকবোর্ডে পড়ানো হয় কিনা আমি জানি না, বাট আমি যেই সময় স্কুল কলেজে পড়াশোনা করছি, ইভেন বুয়েটেও টু সাম এক্সটেন্ট আমাদেরকে ব্ল্যাকবোর্ডে লিখে পড়ানো হয়েছে। ঠিক আছে, সো ব্ল্যাকবোর্ড খুব মজার একটা বিষয় ছিল। সো আমি ধরে নিলাম হচ্ছে এই হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড, যদিও ব্ল্যাকবোর্ড লিখছি সাদা কালিতে আঁকছি, বাট বলে দিচ্ছি এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড। সো এই ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনি ধরলেন, আপনি একটা চক দিয়ে এই ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু লেখালেখি করলেন। সো আমি ধরে নিলাম যে ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি লিখছি শিখো, SHIKHO, শিখো। ব্ল্যাকবোর্ডের মধ্যে আমি শিখো লিখছি। তো এখন চিন্তা করো, তুমি যখন ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু একটা লিখতেছো, শিখো লিখো, বাংলাদেশ লিখো, সরেও সরেয়া লিখো, যাই লিখো না কেন, এই যে লেখাটা, এই লেখাটা তো বোর্ডে থেকে যাচ্ছে, তাই না? এটা কি বুঝো? এই লেখাটা তো বোর্ডে থেকে যাচ্ছে। লেখাটা কি লেখার সাথে সাথে ঝরে পড়ে যাচ্ছে? লেখাটা কি লেখার সাথে সাথে ঝরে পড়ে যাচ্ছে? তা তো হচ্ছে না। লেখাটা বোর্ডে থেকে যাচ্ছে। তো এইখান থেকে তুমি এরকম একটা ঘটনা তো বুঝতে পারো যে ব্ল্যাকবোর্ড নরমালি কি দিয়ে তৈরি? ব্ল্যাকবোর্ড হচ্ছে কাঠের তৈরি হয়। ঠিক আছে, কাঠের তৈরি হয়, ওইটাকে মসৃণ করার জন্য উপরে আবার ঘষা মাজা করা হয়। আর চক তো হচ্ছে চকের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়। সো বেসিক্যালি এখানে দুই ধরনের পদার্থ আছে, দুই ধরনের পদার্থ আছে। এক ধরনের পদার্থ কি? এক ধরনের পদার্থ হচ্ছে বোর্ডের যেই কাঠের যেই ম্যাটেরিয়াল আছে, কাঠের পদার্থ অণুগুলা আছে। আর আরেকটা হচ্ছে এই যে চক দিয়ে আমি লিখছি, এইখানে আমি কি লিখছি? এইখানে আমি হচ্ছে চকের একটা লেখা লিখছি, চকের একটা লেখা লিখছি। আর ব্ল্যাকবোর্ডটা কি দিয়ে তৈরি? ব্ল্যাকবোর্ডটা হচ্ছে আমার কাঠের তৈরি, ব্ল্যাকবোর্ডটা হচ্ছে কাঠের তৈরি। এখন খেয়াল করেন, আপনি চক দিয়ে ব্ল্যাকবোর্ডের উপর লিখছেন, কিন্তু লেখাটা ঝরে পড়ে যায় নাই, লেখাটা চিপকায় আছে, আটকায় আছে, লেগে আছে বোর্ডের সাথে। তাইলে কি আপনি এই জায়গায় এরকম একটা কথা বলতে পারেন না যে এই ব্ল্যাকবোর্ডের সাথে এই যে আমার চকের এলিমেন্ট গুলা আছে, চকের উপাদান গুলা আছে, এদের একটা আকর্ষণ বল কাজ করতেছে? ব্ল্যাকবোর্ডের সাথে আমার বোর্ডের উপাদানের সাথে চকের যে উপাদান আছে, এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করতেছে। তার মানে যদি ব্ল্যাকবোর্ডের, যদি আমি অনুবীক্ষণিক লেভেলে চিন্তা করি, ব্ল্যাকবোর্ডের অণুগুলা যদি এরকম হয়, ব্ল্যাকবোর্ডের অণুগুলা যদি এরকম হয়, আর আমার চকের অণুগুলা যদি এইরকম হয়, তাহলে এদের মধ্যে কি হচ্ছে? এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স, একটা আকর্ষণ বল কাজ করতেছে। বুঝেন? আচ্ছা, অথবা আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। এই গ্লাসটা, যদিও গ্লাসের মধ্যে এখন পানি নাই, আজকে প্রচুর পানি টানি ঢালতে হবে, প্রচুর পানি ঢালতে হবে, পানি নিয়ে প্রচুর কাজ করতে হবে। তো আমি একটু পানি খাবো, পানি খেয়ে তোদেরকে নানাবিধ এক্সপেরিমেন্ট দেখাবো। তো গ্লাসের মধ্যে দেখো পানি আছে, আধা গ্লাস পানি আছে, আশা করি দেখতে পাচ্ছ। তো আমি একটু পানিটা টুক করে গিলে খেয়ে ফেলি। আচ্ছা, সো এই যে পানিটা গিলে খেয়ে ফেললাম, সবাই একটু কাছ থেকে তাকাইলে দেখতে পারো যে এই যে আমার কাচের গ্লাস আছে, এই গ্লাসের দেয়ালে, গ্লাসের দেয়ালে পানির ফোঁটাগুলা লেগে লেগে আছে। এটা কি দেখা যাচ্ছে? গ্লাসের দেয়ালের মধ্যে পানির ফোঁটাগুলা কি কি আছে? গ্লাসের দেয়ালের মধ্যে পানির ফোঁটাগুলা লেগে আছে। বা এইটা ইমাজিন করাটা বা এটা দেখাটা খুব বেশি কঠিন কিছু না। তুমি নিজেও এই জিনিস, এই যে দেখো এখানে পানির ফোঁটা লেগে আছে, এই যে এখানে পানির ফোঁটা লেগে আছে, দেখা যাচ্ছে পানির ফোঁটা লেগে আছে। তাইলে আমি যেই জিনিসটা বললাম, আমি যে জিনিসটা বললাম যে ধরো
আমার কি আছে, আমার আছে হচ্ছে একটা কাঁচের গ্লাস। এই কাঁচের গ্লাসের ভিতরে, এই কাঁচের গ্লাসের ভিতরে আমার মনে করেন পানির ফোঁটাগুলা এই রকম বিভিন্ন জায়গায় দেয়ালে, কাঁচের দেয়ালের সাথে লেগে আছে। তো এইখানেও দেখো দুইটা ম্যাটেরিয়াল, এইখানেও কি, এইখানেও হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল। একটা তো হচ্ছে কাঁচ, আর আরেকটা কি, আরেকটা হচ্ছে পানির ফোঁটা। একটা হচ্ছে কাঁচ, আরেকটা কি, আরেকটা হচ্ছে পানির ফোঁটা। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা এরকম একটা কনসেপশনের কথা বলতে পারি যে প্রথম সিনারিওতে আমরা কি দেখলাম, প্রথম সিনারিওতে আমরা দেখলাম হচ্ছে কি যে ব্ল্যাকবোর্ডের উপাদান, ব্ল্যাকবোর্ডের যে উপাদান কাঠ, সেই কাঠ আসলে কি করতেছে, কাঠ আসলে হচ্ছে চকের যে উপাদান আছে সেই উপাদানগুলাকে আকর্ষণ করতেছে, বা চকের অণু পরমাণুগুলাকে আকর্ষণ করতেছে। ঠিক আছে। আবার পরের ছবিতে আমরা কি দেখলাম, পরের ছবিতে আমরা দেখলাম যে কাঁচের যেই উপাদানটা আছে, কাঁচের সেই উপাদানটা কি করতেছে, পানির ফোঁটাকে আকর্ষণ করতেছে। ঠিক আছে। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, অ্যাট্রাকশন ফোর্স আছে। সো এই অ্যাট্রাকশন ফোর্স কাদের মধ্যে কাজ করতেছে, এই অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে ভিন্ন ভিন্ন পদার্থের বস্তুর মধ্যে। অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে ভিন্ন ভিন্ন পদার্থের বস্তুর মধ্যে, ব্ল্যাকবোর্ড, কাঠের, চক, চকের তৈরি উপাদান। সো এদের মধ্যে একটা আকর্ষণ বল। আবার এখানে হচ্ছে কাঁচ, এখানে হচ্ছে পানির ফোঁটা। সো এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। সো এইখান থেকে আমরা বলতে পারি কি, এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের, ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যেই আকর্ষণ বল, ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে যেই আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলতে পারি, সেই আকর্ষণ বলটাকে আমরা বলতে পারি হচ্ছে আসঞ্জন। এই আকর্ষণ বলটাকে আমরা কি বলতে পারি, এই আকর্ষণ বলটাকে আমরা বলতে পারি হচ্ছে আসঞ্জন বল। এবং এইটার ইংরেজি নামটা কি, এইটার ইংরেজি নামটা হচ্ছে অ্যাডহেসিভ, অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে। তোমরা বিভিন্ন সময়ে আইকা, গ্লু বা আঠা এইসব ইউজ করো। তো যে কোনো গ্লু বা আঠার গায়ে, প্যাকেটের গায়ে তুমি দেখবা ওখানে লেখা থাকে অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। কি লেখা থাকে, অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। সো অ্যাডহেসিভ, অ্যাডহেসিভ মানে হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা। অ্যাডহেসিভ মানে কি, আকর্ষণ করার ক্ষমতা। ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ করার যে ক্ষমতা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসেন, এরপরে চলে আসেন এইবার আরেকটা সিনারিও চিন্তা করি। আমি চিন্তা করলাম যে আমার কাছে মনে করো এক গ্লাস কি আছে, আমার কাছে হচ্ছে এক গ্লাস পানি আছে। আমার কাছে এইখানে কি আছে, এইখানে আমার কাছে এক গ্লাস পানি আছে। এইখানে আমার কাছে কি আছে, এইখানে আমার কাছে এক গ্লাস পানি আছে। তো এই যে পানি আছে, পানির ভিতরে চিন্তা করো, পানির অণুগুলা আমি যদি একটু মাইক্রোস্কোপিক লেভেলে চিন্তা করি, পানির অণুগুলা সব তো এইভাবে অবস্থিত, তাই না? পানির অণুগুলা সব তো এইভাবে অবস্থিত। তো পানি তো প্রবাহী, তো পানি এরকম উড়ে চলে যাচ্ছে না কেন? পানি এরকম উড়ে চলে যাচ্ছে না কেন? উড়ে চলে যাচ্ছে না কারণ পানির যে অণুগুলা আছে, এই পানির অণুগুলা একে অপরকে কি করতেছে, আকর্ষণ করতেছে। পানির অণুগুলা কি করতেছে, একে অপরকে আকর্ষণ করতেছে। বা তুমি চিন্তা করো, পানির বাদে তুমি চিন্তা করলা যে না, পানি না, আমি অন্য কিছু একটা চিন্তা করি, আমি অন্য কিছু একটা চিন্তা করি। সো অন্য কিছু একটা চিন্তা করলে তুমি এই জায়গায় চিন্তা করলা যে পানি না, আমি এই জায়গায় চিন্তা করব হচ্ছে সাপোজ মধু। আমি কি চিন্তা করব, আমি চিন্তা করব হচ্ছে মধু। এখন চিন্তা করো, এক গ্লাস পানি আছে, এক গ্লাস মধু আছে। তুমি এই পানির জগটাকে কি করলা, পানির জগটাকে তুমি এরকম কাত করে ঢেলে দিলা, পানির জারটাকে তুমি এরকম কাত করে ঢেলে দিলা। সো পানির জারটাকে কাত করে ঢেলে দিলে কি হবে, পানির জারটাকে কাত করে ঢেলে দিলে পানিটা নিচে পড়তে শুরু করবে। সিমিলার,
তুমি এই যে মধুটাকে পাইছো, মধুটাকেও যদি তুমি কাপ করে ঢেলে দাও, তাইলে মধুটাও কি করবে? মধুটাও হচ্ছে নিচে পড়তে শুরু করবে। তাইলে তোমার কাছে কি মনে হয় যে কোনটা আগে খালি হয়ে যাবে? পানিটা আগে পড়ে যাবে নাকি মধুটা আগে পড়ে যাবে? কি মনে হয় কোনটা আগে পড়ে যাবে? কোন ম্যাটেরিয়ালটা আগে পড়ে যাবে? পানি আগে পড়ে যাবে নাকি মধু আগে পড়ে যাবে? কি মনে হয় পানি আগে পড়বে নাকি মধু আগে পড়বে? কোনটা আগে পড়বে? পানি আগে পড়বে। পানি আগে পড়বে। তাহলে এইখান থেকে আমি আরেকটা জিনিস বুঝলাম। কি জিনিস বুঝলাম? যে পানির অণুগুলাও একে অপরকে নিজেদের মধ্যে আকর্ষণ করতেছিল, আবার মধুর অণুগুলাও একে অপরকে নিজেদের মধ্যে আকর্ষণ করতেছিল। কিন্তু পানির অণুগুলা যেই বলে আকর্ষণ করতেছিল, মধুর অণুগুলা তার চাইতে বেশি বলে আকর্ষণ করতেছে। পানির অণু যেই বলে আকর্ষণ করতেছিল, মধুর অণুগুলা তার চাইতে বেশি বলে আকর্ষণ করতেছিল। সো এই যে বল, এই বলটাকে আমরা কি বলবো? একই জাতীয় পদার্থের মধ্যে, একই জাতীয় পদার্থের মধ্যে যে আকর্ষণ বল, একই জাতীয় পদার্থের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটাকে আমরা বলি হচ্ছে সংশক্তি। একই পদার্থের, একই পদার্থের অণুগুলোর আকর্ষণ বল, একই পদার্থের অণুগুলোর আকর্ষণ বল, এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে সংশক্তি বল। বা সংশক্তি বলের ইংরেজিটা কি? সংশক্তি বলের ইংরেজিটা হচ্ছে কোহেসিভ, কোহেসিভ ফোর্স। ঠিক আছে, সংশক্তি বলের ইংরেজিটা কি? সংশক্তি বলের ইংরেজিটা হচ্ছে কোহেসিভ ফোর্স। ঠিক আছে, আচ্ছা, ওকে। ধন্যবাদ, পদার্থ বানান ভুল হয়েছে, দেশ ও জাতিকে জানিয়ে তুই খুব উপকার করেছিস, লাভ ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা, দুইজন আমাকে জানাইছে পদার্থ বানান ভুল হয়েছে, লাভ ইউ। ওকে ফাইন, তাইলে আমরা দুইটা ফোর্সের আইডিয়া পাইলাম, একটা হচ্ছে কি আসঞ্জন বল এবং আরেকটা হচ্ছে কি সংশক্তি বল। এবং এই যে সংশক্তি বলটা আছে, এই যে সংশক্তি বলটা আছে, এই সংশক্তি বলের কারণে, এই সংশক্তি বলের কারণে সান্দ্রতা তৈরি হয়। সংশক্তি বলের কারণে কি হয়? সংশক্তি বলের কারণে হচ্ছে সান্দ্রতা তৈরি হয়। সংশক্তি বলটা কি করে? সংশক্তি বলটা হচ্ছে সান্দ্রতা তৈরি করে। তাইলে এখন আমরা নতুন একটা টপিক সম্পর্কে জানবো, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সান্দ্রতা বা ভিসকোসিটি। সান্দ্রতা বা ভিসকোসিটি। আচ্ছা, তাহলে আসেন, এই সান্দ্রতা বা ভিসকোসিটি বলতে আমরা আসলে কি বুঝি? সান্দ্রতা বা ভিসকোসিটি বলতে আমরা আসলে কি বুঝি? সাঁতার কাটতে পারেন কে কে? এখানে কে কে সাঁতার কাটতে পারেন? আমাকে একটু কমেন্ট করে জানান দেখি, কে কে এখানে সাঁতার কাটতে পারেন বা সাঁতার কাটছেন জীবনে 2 4 5 7 বার, শখানেক বার, 100,000 বার সাঁতার কাটছেন কে কে? আরে বাবা, চ্যাম্পিয়ন সব, লাভ ইউ, লাভ ইউ সো মাচ, সবাই দেখি চ্যাম্পিয়ন আমার ক্লাসে। ওকে ওকে, তাহলে আমি মনে করলাম যে এইখানে এটা হচ্ছে তান্ত্রিকের শিষ্য। হ্যাঁ, এটা হচ্ছে তান্ত্রিকের শিষ্য, তান্ত্রিকের শিষ্য হচ্ছে সাঁতার কাটতেছে। ঠিক আছে, যদিও দেখতে একটু তেলাপোকা টাইপ হয়ে গেছে, রাগ করিস না। ঠিক আছে, তো এই তান্ত্রিকের শিষ্য কি করতেছে এখানে? তান্ত্রিকের শিষ্য সে এখন খুশি মনে হচ্ছে সাঁতার কাটতেছে। ঠিক আছে, তো এই দিক বরাবর সে হচ্ছে কি করতেছে? এই দিক বরাবর সে হচ্ছে সাঁতার কাটতেছে। ঠিক আছে, আচ্ছা, ভালো সাঁতার কাটতেছে, ওর সাঁতার কাটতে ভালো লাগে, ও সাঁতার কাটতেছে। এখন মনে করেন সাপোজ আমি, আমি সাঁতার কাটতে পারি না, তো এখন আমি কি করব? আমার জন্য খুব বেশি কঠিন কিছু না, আমি একটা সুইমিং পুলে নামবো। বা আমার মতো অন্য কেউ থাকতে পারে যে ভাই আমি তো সাঁতার কাটতে পারি না, আমি তো আর তান্ত্রিকের শিষ্য না, তো এখন আমি কি করব? তখন আপনার জন্য এত কঠিন কিছু না, আপনি মনে করেন একটা সুইমিং পুলে নামেন, একটা সুইমিং পুলে নেমে আপনি কি করেন? হাঁটেন। ঠিক আছে, সুইমিং পুলে নেমে আপনি কি করেন? সুইমিং পুলে নেমে আপনি হচ্ছে একটা হাঁটা দেন। সো
যখনই আপনি সুইমিং পুলে নেমে একটা হাঁটা দিবেন বা পানির মধ্যে হাঁটছেন নিশ্চয়ই, যে কোনো পানি বা এটাকে আমরা কি বলতে পারি, লেক, পুকুর, পুকুর পর বেশি গভীর হয়ে যায়। হ্যাঁ, কি কি পুল? এখন না, সরি, এখন হবে না। আই লাভ ইউ। ওকে, সো যেটা বলতেছিলাম, আপনি পরের ক্লাসে দিয়েন, পরের ক্লাসে বল দিয়েন, ঠিক আছে? ওকে, সো খেয়াল করেন, আপনি যদি সাঁতার কাটেন বা আপনি যদি হাঁটেন, হাঁটাটা দিয়ে আমি বুঝাই, ধরেন নরমালি আমি এই জায়গায় হাঁটতেছি, আমার জন্য এই হাঁটাটা অনেক স্মুথ। আমি এই জায়গায় যখন হাঁটতেছি আমার কাছে হাঁটাটা হচ্ছে অনেক স্মুথ, অনেক ইজি। কিন্তু পানির মধ্যে দিয়ে যখন হাঁটতেছি, তখন পানির মধ্যে দিয়ে হাঁটাটা কি এত স্মুথ হয়, নাকি আমি একটু বাধা পাই? ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এই কুমিরের গর্ত, দুষ্টের দল, যেটা বলতেছি সেটা শোন। হারায় যাবি, একদম হারায় যাবি। আমি যেটা বলতেছি, আমি যখন সাঁতার কাটতেছি বা আমি যখন পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, তখন কি আমি একদম ফ্ললেসলি কোনো বাধা ছাড়া আগাইতে পারি? নাকি আমি একটু, একটু বাধা পাই, বাধা পাই? আমি একটু বাধা পাই, আমাকে একটু বেশি এফোর্ট দিতে হয়। আমি একটু বাধা পাই। ভেরি গুড, ভেরি গুড। আমি একটু বাধা পাই। ভেরি গুড, চ্যাম্পিয়ন সব। গুড। তাহলে বাধা পাই, আমরা এই জিনিসটা বুঝলাম। আচ্ছা, তো এইখান থেকে আমি আপনাদেরকে আরেকটা সিনারিও দেখাবো। আজকে প্রচুর পানি নিয়ে নাড়াচাড়া করতে হবে। আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার একটা গ্লাস। গ্লাস তো আছেই, এবার গ্লাসের মধ্যে পানি ঢেলেও তোদেরকে দেখাবো। মনে করো গ্লাসের মধ্যে পানি আছে। গ্লাসের মধ্যে আধা গ্লাস, এক গ্লাস পানি আছে, খুব ভালো কথা। সো এই পানিটাকে ধরে, এই পানিটাকে ধরে এখানে মনে করেন আমার একটা চামচ বা একটা নাড়ানি আছে, কিছু একটা আছে। তো এই চামচ বা নাড়ানি দিয়ে আমি কি করলাম, চামচ বা নাড়ানি দিয়ে আমি এটাকে একটা ঘুঁটা দিলাম। ঠিক আছে, আমি এই চামচ বা নাড়ানি দিয়ে আমি কি করলাম, আমি এই জায়গাটা একটা ঘুঁটা দিলাম। সো ঘুঁটা দিলে কি হবে বুঝেন? মানে আপনারা স্যালাইন বানানোর জন্য বা শরবত বানানোর জন্য মানে ঘুঁটা দেন না? ঠিক আছে, আপনি স্যালাইন বানাবেন বা লেবুর শরবত বানাবেন, তো আপনি তো একটা ঘুঁটা দেন। ঠিক আছে, আমি সবার মেসেজ কেন দেখতে পাচ্ছি না? কারণ আমরা চাই না আপনি সবার মেসেজ দেখেন। আমরা চাই আপনি শুধু আপনার মেসেজ দেখেন এবং আমার মেসেজ দেখেন। মানে আমার কোনো কথা থাকলে সেটা শুনেন, আপনার সবার মেসেজ তো দেখার দরকার নাই, নষ্ট কোথাকার। সো খেয়াল করেন, তো একটু ঘুঁটা দিলে কি হবে, পানির মধ্যে একটা গতি তৈরি হবে না? এটা কি বোঝা যায়? আমি একটু ঘুঁটা দিয়ে দেখাচ্ছি, আমি একটু কাছে চলে আসি। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি এখানে একটু তোমাদেরকে নিউটনীয় বলবিদ্যার একটা কনসেপশনে নিয়ে যাব। তো এই যে খেয়াল করো, একটা ঘুঁটা দিছি, পানি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এরপরে একটা সময় পরে গিয়ে কি হয়ে গেল, একটা সময় পরে গিয়ে কি হয়ে গেল, পানিটা কি হয়েছে আবার দেখতে চাই। ঘুঁটা দিলাম, ঘুঁটা দিলাম, ঘুঁটা ঘুঁটা ঘুঁটা, ঘুঁটা, লেবুর শরবত, স্যালাইন। এই যে পানি ঘুরতেছে 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 ঘুরতেছে, ঘুরতে ঘুরতে কি হইলো, ঘুরতে ঘুরতে এক সময় পানিটা থেমে গেল। তাইলে এইটা তো বুঝতেছেন যে আপনি যখন এইখানে ঘুঁটা দিবেন, পানির মধ্যে একটা সার্কুলার মোশন তৈরি হবে, পানির মধ্যে একটা সার্কুলার মোশন তৈরি হবে। সেই সার্কুলার মোশন তৈরি হইলে ঘুরতে থাকবে। এখন নিউটন আপনাকে কি বলছে, আসেন নিউটনের কনসেপশনে চলে যাই। নিউটন আপনাকে বলছে যে যদি আপনি বাহ্যিক বল না দেন, বাইরে থেকে যদি আপনি কোনো বল প্রয়োগ না করেন, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। গতিশীল বস্তু কি হবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। তো যখন এইখানটায় ধরে আমি একটা ঘুঁটা দিছি, ঘুঁটা দিয়ে যখন ছেড়ে দিছি, আমি কি আর কোনো বল প্রয়োগ করছি এটার মধ্যে? আমি তো এটার মধ্যে আর কোনো বল প্রয়োগ করি নাই। আমি তো এইটা দিয়ে বল প্রয়োগ করি নাই। সো বল প্রয়োগ না করার পরেও এই পানিটা তার ঘূর্ণন থামায়ে দিছে কেন? এই পানিটা তার ঘূর্ণন থামায়ে দিছে কেন? এটা কি বুঝি, পানিটা তার ঘূর্ণন থামায়ে দিছে কেন? তাহলে এই ক্ষেত্রে তিনটা কেসেই আমি কি বলতে পারি যে এই জায়গায় একটা
ইন্টারনাল বাধা কাজ করে। এই জায়গায় কি কাজ করে? এই জায়গায় একটা ইন্টারনাল বাধা কাজ করে। তরলের ভিতরে, প্রবাহীর ভিতরে একটা ইন্টারনাল বাধা কাজ করে। ঘর্ষণ আমরা ঠিক বলতে পারি না, ঘর্ষণের কথা এখানে বলিস না। আমরা আসবো সান্দ্রতা ঘর্ষণ মিলায় কিছু কথাবার্তা বলবো, বাট ঘর্ষণ বলিস না সরাসরি, ঠিক আছে? তো এখানে কি আছে? এখানে একটা অভ্যন্তরীণ বাধা আছে। এখানে কি আছে? একটা অভ্যন্তরীণ বাধা আছে। সেটা তুমি সুইমিং পুলে হাঁটার সময় ফিল করবা, সেটা তুমি সাঁতার কাটার সময় ফিল করবা, আবার সেইটা তুমি যখন এই তরলটাকে ঘুঁটা দিয়ে ছেড়ে দিবা তখনও তুমি ফিল করবা। বুঝতে পারছি? আচ্ছা, সো আমি আরেকটা উদাহরণ একটু দেই। উদাহরণগুলো একটু ক্লিয়ার হইলে এর পরে আমাদের বাকি কথাবার্তা বলতে, সূত্র ডেরাইভ করতে আমাদের জন্য ইজি হবে, আমরা ঘটনাগুলা ভালো বুঝতে পারবো। সো এই জিনিসটাকে একটু সাইড করে এই পাশে নিয়ে যাই। আচ্ছা, এখন আসেন, আপনারা চোং দেখছেন না? মানে চোংকে আসলে কি বলা যায়? কনিক সাইজের যে জিনিসটা আর কি, তেল মাপে যেটা দিয়ে তেল টেল মাপা হয়, তেল মাপা হয় যেই যন্ত্রটা দিয়ে, মানে যন্ত্র তো না, খুব সহজ একটা জিনিস, যে এইটাকে আমরা হচ্ছে চোং বলতে পারি। এই হচ্ছে একটা চোং, ঠিক আছে? এরকম আমরা ধরে নিলাম যে আমরা এরকম 3টা চোং নিছি, ঠিক আছে? আমরা এরকম 3টা চোং নিছি। এই যে এই মনে করি আমার পাশাপাশি 3টা চোং আছে, ঠিক আছে? আমার পাশাপাশি এরকম 3টা চোং আছে, ওকে? সো এই যে 3টা চোং আছে, একটু চোঙগুলা বড় করি। এত আমরা কি এত গরিব নাকি? আমরা বড়, আমরা বড় লোক, আমরা দামি চোং ব্যবহার করতেছি, ঠিক আছে? সো একটা চোঙের ভিতরে আমি মনে করলাম রাখছি হচ্ছে পানি, একটা চোঙের ভিতরে আমি রাখছি মনে করো গ্লিসারিন, আরেকটা চোঙের ভিতরে আমি রাখছি মনে করো হচ্ছে মধু। 3টা চোঙে আমি 3 ধরনের ম্যাটেরিয়াল রাখছি। একটাতে রাখছি পানি, একটাতে রাখছি হচ্ছে গ্লিসারিন, আরেকটাতে রাখছি হচ্ছে মধু, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো 3টা চোঙ নিচে হাত দিয়ে ধরা ছিল, যে কোনো মুহূর্তে খুলে দিছি, 3টা একসাথে খুলে দিছি। ফানেল, ফানেল, ভেরি গুড, লাভ ইউ সো মাচ। ফানেল, ফানেল শব্দটা আইতেছিল মুখ দিয়ে, ঠিক আছে? সো এই যে 3টা চোঙকে একসাথে ছেড়ে দিছি, সো ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে পানি, যেহেতু তরল পদার্থ, সো পানি, গ্লিসারিন, মধু সবগুলাই নিচের দিকে পড়তে শুরু করবে। পানি, গ্লিসারিন, মধু সবগুলাই নিচের দিকে পড়তে শুরু করবে। বুঝি এটা? হ্যাঁ দীপঙ্কর, তোমার কমেন্ট দেখা যাচ্ছে, নতুন জয়েন করেছো, বসো, ঠিকঠাক মতো ক্লাস করো। সবগুলা তরলই কি করতে থাকবে? সবগুলা তরলই নিচে পড়তে থাকবে। ভেরি গুড। তান্ত্রিকের শিষ্য, তুই ভুল বলস কেমনে? যা বেটা, তুই ভুল বলস কেমনে? সুভানা, তুইও পুরাটা ঠিক বলস নাই, ভুল করতেছিস। খেয়াল করো কোনটা আগে পড়বে, কোনটা একটু পরে পড়বে, কোনটা সবার লাস্টে পড়বে, বলেন দেখি। পানি, গ্লিসারিন, মধু কোনটা সবার আগে পড়বে, কোনটা মাঝামাঝি সময়ে পড়বে, কোনটা সবার শেষে পড়বে? গুড, ভেরি গুড। পানি পড়বে হচ্ছে সবার আগে, মধু পড়বে হচ্ছে সবার শেষে, আর গ্লিসারিন পড়বে হচ্ছে মাঝামাঝি সময়ে। গ্লিসারিন পড়বে হচ্ছে মাঝামাঝি সময়ে। মানে জিনিসটার ডেনসিটির সাথে কিছুটা সম্পর্কিত। পানির চাইতে গ্লিসারিনের ডেনসিটি একটু বেশি, গ্লিসারিনের চাইতে কিন্তু মধুর ডেনসিটি আবার বেশি। তাহলে এইখানে যেটা বুঝলাম যে এদের মধ্যে একটা ইন্টারনাল বাধার যেই ব্যাপারটা ছিল, এইখানেও সেই ইন্টারনাল বাধাটা আছে না? এইখানেও কি আছে? এইখানেও সেই ইন্টারনাল বাধাটা আছে। এইখানেও কি আছে? এইখানেও সেই ইন্টারনাল বাধাটা আছে।
সো এই যে ইন্টারনাল বাধাটা আছে, অভ্যন্তরীণ বাধাটা আছে, এই বাধাটা মধুর মধ্যে সবচাইতে বেশি। ইন্টারনাল বাধাটা মধুর মধ্যে সবচাইতে বেশি, গ্লিসারিনের মধ্যে আরেকটু কম, পানির মধ্যে আরেকটু কম। বুঝতে পারতেছি? তাহলে খেয়াল করি আমরা এইখান থেকে যেই প্রপার্টি গুলার কথা বললাম, যে কোনো একটা প্রবাহী পদার্থ, সেইটা তরল বা গ্যাস হইতে পারে। আমরা তরল দিয়ে বুঝি, তরলটা ফিল করাটা সহজ, গ্যাস তো আসলে ওইভাবে দেখা যায় না, আর গ্যাসের ডেনসিটি অনেক কম। সো তরল দিয়েই আমরা কথাবার্তা গুলা বলবো। সো যে কোনো একটা তরল বা গ্যাসের ভিতরে যদি আমি চলতে চাই, যদি আমি গতিশীল হইতে চাই, সেটা আমি সাঁতার কাটতে চাই, হাঁটতে চাই, ঘুঁটা দিয়ে ছেড়ে দেই, বা তরলটাকে ছেড়ে দেই, তরলটা পড়তেছে। সো এদের প্রত্যেকের মধ্যে একটা কমন অভ্যন্তরীণ বাধা আছে, যেটা গতিটাকে প্রতিরোধ করে। কথা শুনো সবাই, যেটা গতিটাকে প্রতিরোধ করে। রাকিব, মধুতে বেশি, কারণ মধুর সান্দ্রতা বেশি, ডেনসিটি বেশি, এগুলা নিয়ে আমরা কথা বলবো, বাট এটা তো একদম নর্মাল এক্সাম্পল। তুই বিশ্বাস না হইলে একটু মধু ঢেলে দিস, একটু গ্লিসারিন ঢেলে দিস, দেখবি গ্লিসারিন আগে পড়ে যাবে, মধু পড়তে সময় লাগবে। ঠিক আছে? সো কথা হচ্ছে কি, যে কোনো ফ্লুইডের ভিতরে, যে কোনো ফ্লুইড প্রবাহীর ভিতরে কি হয়, প্রবাহীর ভিতরে এই যে অভ্যন্তরীণ বাধা থাকে, যেই অভ্যন্তরীণ বাধার জন্য প্রবাহী তার ভিতর চলাচলে বাধা দেয়। প্রবাহী কি করে? প্রবাহী হচ্ছে তার ভিতরে চলাচলে বাধা দেয়। কাকে বাধা দেয় এইটা একটু বুঝো। কাকে বাধা দেয়, এই জিনিসটা অনেকের বুঝতে ভুল হয়। প্রবাহীর ভিতর দিয়ে মানুষ হাঁটতে গেলে সেইটাকে বাধা দেয়। আবার প্রবাহীকে ঘুরায় ছেড়ে দিছি, ও নিজেও নিজেকে বাধা দেয়। মধু, মধু নিজেকে অনেক বেশি বাধা দেয়, এই জন্য মধু অনেক দেরিতে খালি হবে। কিন্তু পানি অনেক কম বাধা দেয়, এই জন্য পানি অনেক তাড়াতাড়ি খালি হয়ে যাবে। সো এইখানে আমরা যেই প্রপার্টিটা নিয়ে কথা বলছি, সেই প্রপার্টিটা কি? সেই প্রপার্টিটা হচ্ছে সান্দ্রতা, বা যেইটাকে আমরা বলি হচ্ছে ভিসকোসিটি। সো সান্দ্রতা ব্যাপারটা কি বুঝতে পারছি? সান্দ্রতা ব্যাপারটা বুঝতে পারছি। সান্দ্রতা মানে কি? সান্দ্রতা মানে হচ্ছে প্রবাহীর ইন্টারনাল বাধা, যেই বাধার কারণে প্রবাহীর ভিতর চলাচল অনেক কঠিন হয়, স্বাভাবিকতার চাইতে কঠিন হয়। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঘনত্বের প্রভাবের চাইতে বেশি ব্যাপারটা হচ্ছে আসলে সংশক্তি বল। সংশক্তি বল। সান্দ্রতা তৈরি হয় কার কারণে? সান্দ্রতা তৈরি হয় সংশক্তি বলের কারণে। সান্দ্রতা তৈরি হয় সংশক্তি বলের কারণে। সংশক্তি বলের কারণে। সো সরাসরি ঘনত্বের কথা আমরা বলতে পারবো না, সরাসরি আমরা ঘনত্বের কথা বলতে পারবো না, আমরা সংশক্তি বলের কথা বলবো। পদার্থের অণুগুলার নিজস্ব যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের উপরে আসলে আমার সান্দ্রতাটা ডিপেন্ড করে। পদার্থের অণুগুলার যে নিজস্ব আকর্ষণ বল, সেই আকর্ষণ বলগুলোর জন্য সান্দ্রতা ডিপেন্ড করে। ঠিক আছে? আচ্ছা, ওকে, সামনে আসি এবার। আবারও আমরা কিছু তরলের লেয়ার নিয়ে কথাবার্তা বলি। তরলের লেয়ার নিয়ে কথাবার্তা বলি। আমি ধরে নিলাম হচ্ছে এইটা আমার একটা নদী বা পুকুর বা যে কোনো একটা কিছু। এইটা ধরে নিলাম তার নিচের একটা লেয়ার, এইটা ধরে নিলাম তার নিচের একটা লেয়ার, এইটা ধরে নিলাম তার নিচে একটা লেয়ার, তার নিচে আরেকটা লেয়ার। এত লেয়ার আমাদের লাগবে না। সো আমি ধরে নিলাম এইটা হচ্ছে লেয়ার নাম্বার 1, এইটা হচ্ছে লেয়ার নাম্বার 2, এইটা হচ্ছে লেয়ার নাম্বার 3, এইটা হচ্ছে লেয়ার নাম্বার 4। ঠিক আছে? লেয়ার নাম্বার 5 আমাদের দরকার নাই। 4টা লেয়ার আমরা চিন্তা করতেছি। ঠিক আছে? আচ্ছা, সান্দ্রতা বস্তুর উপাদানের উপর নির্ভর করে, অবশ্যই সান্দ্রতা বস্তুর উপাদানের উপর নির্ভর করে। সো খেয়াল করেন, তরল, তোমরা ছোটবেলায় এই জিনিস নিশ্চয়ই খেয়াল করছো। ধরো তুমি যখন নদী নালা আঁকছো, তুমি পানি আঁকছো এইভাবে না? তুমি পানিকে সবসময় এইভাবে আঁকছো। বা তুমি মনে করো আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, তুমি বৃষ্টিটাকে সবসময় কি করছো? বৃষ্টিটাকে তুমি সবসময় হচ্ছে এইভাবে আঁকছো। খেয়াল করছি?
যে আমরা নদীতে পানি আঁকছি, পানি সবসময় এরকম সমান্তরাল লাইন দিয়ে দিয়ে আঁকছি। আমরা বৃষ্টি আঁকছি, বৃষ্টিটাকেও আমরা এরকম কি করছি, সমান্তরাল লাইন দিয়ে দিয়ে আঁকছি। কেন? কারণ পানির একটা ধর্ম আছে, এটা নিয়েও আমরা কথাবার্তা বলবো। পানিকে বলে হচ্ছে ল্যামিনার ফ্লো বা স্ট্রিম লাইন ফ্লো, মানে ওরা ধারা রেখো একই লাইন মেনটেন করে আগায়, একই লাইন মেনটেন করে আগায়। এটা হচ্ছে পানির বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা, এখন পানিতে মনে করেন কি হয়েছে, পানিতে একটা স্রোত আছে, সেটা নদী হইতে পারে, সেইটা সাগর হইতে পারে, বা যে কোনো একটা জায়গায় ঢেউ বা একটা স্রোত আছে। এই ঢেউ বা স্রোত থাকার কারণে কি হবে, ঢেউ বা স্রোত থাকার কারণে যেটা হবে, মনে করেন ঢেউ বা স্রোত আসলে কই থেকে তৈরি হয়, পানির উপরিতলে। এই ঢেউ বা স্রোত থাকার কারণে এই যে উপরের লেয়ারটা আছে, এই উপরের লেয়ারটা কিছু দূর আগায় যাবে। এই উপরের লেয়ারটা কি করবে, উপরের লেয়ারটা কিছু দূর আগায় যাবে। ঠিক আছে? এখন এই উপরের লেয়ারটা যখন আগায় যাচ্ছে, মানে লেয়ার গুলা তো আসলে খুব কাছাকাছি, মানে আণুবীক্ষণিক লেভেলে, মানে খুবই অনুবীক্ষণিক লেভেলে আছে। আমরাই না এখানে দেখার সুবিধার জন্য এত গ্যাপ করে করে আঁকছি, বাট জিনিসটা তো অনেক কাছাকাছি। সো যখন উপরের লেয়ারটা আগায় যাচ্ছে, মানে উপরের লেয়ারের অণুগুলা, আমি এখানে অণুগুলা আর আলাদা করে আঁকি নাই, বাট তোরা দেখলে নিশ্চয়ই আশা করি বুঝবি যে এই লেয়ারে অনেকগুলা অণু আছে, এই লেয়ারে কি আছে, এই লেয়ারে অনেকগুলা অণু আছে। সো যখন এই লেয়ারটা এইখানটায় অবস্থিত ছিল, তখন এই লেয়ারের অণুগুলার সাথে নিচের লেয়ারের যেই অণুগুলা আছে, সেই অণুগুলার মধ্যে কি ছিল, একটা আকর্ষণ বল ছিল। এই অণুগুলার মধ্যে কি ছিল, একটা আকর্ষণ বল ছিল। এই অণুগুলার মধ্যে একটা আকর্ষণ বল ছিল, এরা আকর্ষণ করতেছে, এরা আকর্ষণ করতেছে, এরা আকর্ষণ করতেছে, আকর্ষণ করতেছে। ঠিক আছে? এইভাবে ওরা একে অপরকে আকর্ষণ করতেছিল। কিন্তু যখনই উপরের লেয়ারটা চলতে শুরু করছে, যখনই উপরের লেয়ারটা চলতে শুরু করছে, উপরের লেয়ারটা মনে করি এইরকম দিকে চলা শুরু করছে, সো চলা শুরু করছে, আকর্ষণ বল কি ভেঙে যাবে? আকর্ষণ বল তো এক নিমেষে ভেঙে চলে যাবে না, আকর্ষণ বল এক নিমেষে ভেঙে চলে যাবে না। সো যেইটা হবে, এখনো আকর্ষণ বল কাজ করবে, এখনো আকর্ষণ বল কাজ করবে। সো এইখানে বেসিক্যালি একটা ড্র্যাগ ফোর্স, একটা পশ্চাৎমুখী বল কাজ করবে, যে উপরের লেয়ারটা আগায় যাইতে চাচ্ছে, উপরের লেয়ারটা আগায় যাইতে চাচ্ছে, নিচের লেয়ারের অণুগুলা ওকে ধরে টানতেছে, নিচের লেয়ারের অণুগুলা ওকে ধরে টানতেছে। এই টানের কারণে নিচের লেয়ারটা কিছু দূর আগাবে। এই টানের কারণে কি হবে, এই টানের কারণে এবার নিচের যেই লেয়ারটা আছে, এই লেয়ারটা কিছু দূর আগায় যাবে। এরপরে 3 নাম্বার যেই লেয়ারটা আছে, সে এবার 2 নাম্বার লেয়ারের আকর্ষণে সেও কিছুটা আগাবে। এরপরে 4 নাম্বার যেই লেয়ারটা আছে, সেও কিছুটা আগাবে। তার মানে এখানে প্রত্যেকটা লেয়ারের মধ্যে, প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি হবে, একটা আপেক্ষিক বেগ তৈরি হবে। প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি হবে, প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটা আপেক্ষিক বেগ তৈরি হবে। ঠিক আছে? সো এই জিনিসটাই আসেন আমরা একটা ভিডিও দেখে ভিজুয়ালাইজ করি, একটা ভিডিও দেখে ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। আশা করি কোনো ভুজুং ভাজুং অ্যাড দেখায় দিবে না। তো এইটা একটা পানির সারফেস আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে পানির অভ্যন্তরীণ অংশ, আর এটা হচ্ছে পানির উপরের অংশ। সো আমরা নর্মালি একটা স্রোতের কথা বলছিলাম, তো এইখানে স্রোত ওইভাবে না দেখায় এখানে দেখাইছে যে এখানে হচ্ছে একটা শিপ বা একটা নৌকা চলতেছে। ঠিক আছে? আসেন আমরা একটু দেখি, আসেন আমরা একটু দেখি। তো মনে করি এই হচ্ছে পানির লেয়ার, সেই পানির লেয়ারের উপর দিয়ে একটা নৌকা চলতেছে। তো খেয়াল করেন, এই হচ্ছে উপরের লেয়ারের অণুগুলা, পানি এরকম লেয়ারে লেয়ারে থাকে, পানি এরকম লেয়ারে লেয়ারে থাকে। সো এই হচ্ছে উপরের লেয়ারের অণুগুলা, এই হচ্ছে উপরের লেয়ারের অণুগুলা। সো নৌকা যখন চলবে, নৌকা যখন চলবে, তখন উপরের লেয়ারের অণুগুলা নৌকার সাথে সাথে আগায় যাবে। কিন্তু নিচের লেয়ারের অণুগুলা তো আর নৌকার সাথে কানেক্টেড না। নিচের লেয়ারের অণুগুলা কি নৌকার সাথে কানেক্টেড না, ও তো একটু নিচে অবস্থিত। সো উপরের লেয়ারটা যেই বলে সামনে যাচ্ছে,
নিচের লেয়ারটা ঠিক সেই বলে সামনে যাবে না, সে একটু কম বলে সামনে যাবে, তার নিচের লেয়ারটা আরেকটু কম বলে সামনে যাবে। তাইলে কাহিনীটা কি হয় দেখেন, এই নৌকা সামনে যাচ্ছে, তাহলে তুমি ভিজুয়ালাইজ করতে পারতেছো যে উপরের লেয়ারের বেগ সবচাইতে বেশি, উপরের লেয়ারের বেগ সবচাইতে বেশি, নিচের লেয়ারের বেগ সবচাইতে কম, এবং যত নিচে নামতেছে মুভমেন্ট কমে যাচ্ছে। এবং অ্যাট্রাকশন ফোর্সটা কিভাবে কাজ করতেছে, নিচের লেয়ার, ধরো এখানে কাহিনীটা কি ঘটতেছে আবারও একটু দেখি আমরা। সরি, আবারও আমরা একটু দেখি, খেয়াল করবেন যে জিনিসটা খেয়াল করতে হবে, উপরের লেয়ারে গতি অনেক বেশি, নিচের লেয়ারে গতি একটু কম, তার নিচের লেয়ারে আর একটু কম, তার নিচের লেয়ারে আর একটু কম। কারণটা কি? কারণ বিপরীত দিকে একটা বাধা বল কাজ করতেছে, বিপরীত দিকে কি করতেছে, একটা বাধা বল, রেজিস্টিভ ফোর্স কাজ করতেছে, যেই রেজিস্টিভ ফোর্সটাকেই আমরা বলি হচ্ছে সান্দ্র বল, ভিসকাস ফোর্স। ছবিটা দেখেন, ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখেন, কলম টলম রাইখে দেন, কলম টলম রাইখে দেন, একদম চক্ষু দিয়ে দেখে থাকেন, দেখবেন উপরের লেয়ারের ভেলোসিটি সবচাইতে বেশি, তার নিচের লেয়ারে একটু কম, তার নিচের লেয়ারে আরো কম। খেয়াল করো, দেখো উপরের লেয়ারের কণাগুলা কত দ্রুত চলে যাচ্ছে, নিচের লেয়ার একটু আস্তে যাচ্ছে, তার নিচের লেয়ার আরো আস্তে, একদম নিচের লেয়ার যাচ্ছেই না। এবং খেয়াল করো এখানে একটা কথা লেখা আছে, মুভমেন্ট রিডিউসেস, পানির যত নিচের দিকে নামতেছি গতি তত কমে যাচ্ছে, পানির যত নিচের দিকে নামতেছি গতি তত কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। বুঝতে পারছি? সো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে সান্দ্রতা বা সান্দ্র বলের ঘটনা। এবং ওই যে দেখাচ্ছিলাম, যত সামনে চলে যাবে আকর্ষণ বল কিন্তু থাকবে, আকর্ষণ বল থাকবে। সো এই অণুটা যখন সামনে আগাবে, এই মামা যখন সামনে আগাবে, নিচের জন ওকে বলবে আমারে লয়ে যা, আমারে লয়ে যা। তো আমারে লয়ে যা করতে করতে ওই একটু একটু আগাবে, কিন্তু পুরাটা আগাইতে পারবে না। ঠিক আছে? সো এই হচ্ছে ঘটনা, এই হচ্ছে সামনের দিকে নৌকা আগায় যাচ্ছে, পানি আগায় যাচ্ছে, এবং এই দিক বরাবর দেখো প্রিভেন্টস ইউজিং ফোর্স, এবং এই যে প্রিভেন্ট করতেছে, এই যে বলটা গতিটাকে বাধা দিচ্ছে, এই বলটাকেই আমরা কি বলি, এই বলটাকেই আমরা বলি হচ্ছে সান্দ্র বল। এই বলটাকেই আমরা কি বলি, এই বলটাকেই আমরা বলি হচ্ছে সান্দ্র বল। ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে ঘটনা। এবার আমরা হচ্ছে একটু সান্দ্র বলের ইকুয়েশন টিকুয়েশন দেখব, আমরা একটু সান্দ্র বলের ইকুয়েশন দেখব। তো আমরা এই জিনিসপত্রকে একটু লাগবে না, এটা আমাদের বুঝছি না এখানে কাহিনী, বুঝছি না এখানে কাহিনী। তো এইবারে আমরা কি দেখব, এইবারে আমরা দেখব হচ্ছে সান্দ্র বলের সমীকরণ, সান্দ্র বলের সমীকরণ। সান্দ্র বলকে ইংরেজিতে বলে হচ্ছে ভিসকাস ফোর্স। এইটাকে আমি লিখব হচ্ছে এফ পায়ের তলে ভি দিয়ে, ভিসকাস ফোর্স, সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। ঠিক আছে তাহসান, কংগ্রেচুলেশন, লাভ ইউ বেটা। আচ্ছা, তো জাস্ট ফান, এটা ফানি কোয়েশ্চেন করি, দেখি কি তোমরা কে কে অ্যান্সার দিতে পারো, বই পড়া থাকলে তো পারবাই। কি মনে হয়, সান্দ্র মানে সান্দ্র বল আর সংশক্তি বল সেম না সিয়াম, বাট সান্দ্র বল তৈরি হয় সংশক্তি বলের কারণে, সান্দ্র বল আর সংশক্তি বল আলাদা, বাট সান্দ্র বল তৈরি হয় সংশক্তি বলের কারণে। তো জাস্ট আমাকে একটু বলেন, এই যে সান্দ্র বল আছে, এই সান্দ্র বলের সমীকরণ কে দিছে? এই যে সান্দ্র বলটা আছে, এই সান্দ্র বলের সমীকরণটা কে দিছে? কি মনে হয় কোন বিজ্ঞানী দিচ্ছে সান্দ্র বলের সমীকরণ? সান্দ্র বলের সমীকরণ কোন বিজ্ঞানী দিছে বলে তোমার কাছে মনে হয়? সান্দ্র বলের সমীকরণ কোন বিজ্ঞানী দিছে বলে তোমার কাছে মনে হয়?
আইনস্টাইন, বিজ্ঞানী জুবায়ের, স্টোকসের কথাবার্তা এখন আমি বললি নাই, লরেঞ্জ, ভাইরে ভাই, ভাইরে ভাই, মিস্টার সান্ডা বলে, কই যাব আমি এদেরকে নিয়ে। এমনিতে বলস না, মানে কোন বিজ্ঞানী ক্লাস 8-9 থেকে দেখে আসতেছস যে কোন বিজ্ঞানীর খেয়ে দেয়ে কাজ নাই, যে কোনো বলের সমীকরণের কথা বললে, যে কোনো বলের সমীকরণ, কোন বিজ্ঞানী সবার আগে লাফ দিয়ে উঠে যে আমার একটা বলের সমীকরণ দরকার, একটা যে কোনো ধরনের বলের সমীকরণ দরকার। এই বলের সমীকরণ, কোন বিজ্ঞানী বলের সমীকরণ নিয়ে সবচাইতে ব্যতিব্যস্ত ছিল? বিজ্ঞানী নিউটন সাহেব। ঠিক আছে, আমরা যে সান্দ্র বলের সমীকরণ দেখব, সান্দ্র বলের সমীকরণের দুইটা সূত্র আছে, আমরা দেখব হচ্ছে নিউটনের সূত্র, আমরা দেখব হচ্ছে নিউটনের সূত্র, স্টোকসের আরেকটা সূত্র আছে, আমরা স্টোকসের সূত্র নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। আইনস্টাইনের আর খায়দায় কাজ নাই, আইনস্টাইন এইসব পানির ফোটার বল নিয়ে চিন্তা করবে, আইনস্টাইন মহাবিশ্ব নিয়ে, রিলেটিভিটি নিয়ে চিন্তা করে কুল পাচ্ছে না, আইনস্টাইন দিবে হচ্ছে সান্দ্র বল, ও বলবে এটা তো বাম হাতে লিখলেই হয়ে যাবে। আচ্ছা আসো 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 আসো, কথা না কথা না কথা না, অনেক মস্কারি হয়ে গেছে। তাহলে আমি চিন্তা করলাম কি, আমি চিন্তা করলাম যে এইটা আমার যে কোনো একটা লেক হইতে পারে, পুকুর হইতে পারে, যে কোনো কিছু একটা হইতে পারে। সো এইটার যে তলদেশ আছে, এইটার যে তলদেশ আছে, নদীর তলদেশ বা পুকুরের তলদেশ, সেই তলদেশে কি আছে? তলদেশে আছে হচ্ছে কাদা, মাটি, পলি, পাথর। সো নিচেরটা কি? নিচেরটা হচ্ছে সলিড। নিচেরটা কি? নিচেরটা হচ্ছে সলিড। সো এই সলিডের উপরের লেয়ারে কি আছে? সলিডের উপরের লেয়ারে আছে হচ্ছে প্রথম একটা লেয়ারের পানি, তার উপরে আছে আরেকটা লেয়ারের পানি, আমি লেয়ারগুলো একটু গ্যাপ দিয়ে আঁকতেছি, তার উপরে আছে আরেকটা লেয়ারের পানি, তার উপরে আছে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, তার উপরে আছে আরেকটা লেয়ার। সো যেটা সবচাইতে উপরের লেয়ারে আছে, যেটা সবচাইতে উপরের লেয়ারে আছে, সেই সবচাইতে উপরের লেয়ারে পানির বেগের মান কি হবে? পানির বেগের মান হবে হচ্ছে সবচাইতে বেশি। যেইটা তারপরে একটু নিচের দিকের লেয়ারে আছে, তার নিচের দিকে একটু লেয়ারে আছে, সেই লেয়ারে পানির বেগের মান হবে একটু কম। ঠিক আছে, এই লেয়ারটা দেখা যাচ্ছে না, আমি এটাকে আর একটু পরিষ্কার করে আঁকি। এই লেয়ারে পানির বেগের মান সবচাইতে বেশি। আচ্ছা, এর নিচে যেই লেয়ারটা আছে, তার নিচের লেয়ারে পানির বেগের মান আরেকটু কম। এর নিচে যে আরেকটা লেয়ার আছে, এই লেয়ারে পানির বেগের মান আরো কম। তো এরকম নামতে 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 আপনারা এই জিনিস বোধহয় জানেন, মনে করেন প্রশান্ত মহাসাগর বা আটলান্টিক মহাসাগর, অনেক বড় বড় মহাসমুদ্রগুলার তলদেশে, এটা চিন্তা করতে কেমন লাগে আমি ঠিক জানি না, বড় বড় মহাসমুদ্রগুলার তলদেশে মানে ঢেউ বা স্রোত বা পানির মুভমেন্ট প্রায় নাই বললেই চলে। কি বলছি? একদম যেই তলদেশ আছে, সমুদ্রের একদম গভীরতম তলদেশে পানির কোনো মুভমেন্ট নাই বললেই চলে, অলমোস্ট জিরো। তার মানে এরকম কমতে কমতে একদম নিচের যেই লেভেলটা আছে, এই লেভেলে ভেলোসিটির মান কত? এই লেভেলে ভেলোসিটির মান সাপোজ জিরো। এই লেভেলে ভেলোসিটির মান কত? এই লেভেলে ভেলোসিটির মান সাপোজ জিরো। ঠিক আছে, আচ্ছা। তো এখন আসেন, আমরা তো এখানে অনেকগুলা লেভেল চিন্তা করছি, আমি এখানে অনেকগুলা লেভেল চিন্তা করছি। সো আমি যে কোনো দুইটা লেভেলের জন্য চিন্তা করতে পারি, কোন লেভেল দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আমি চিন্তা করলাম আমি উপরের দুইটা লেভেলের কথাই চিন্তা করতেছি, আমি উপরের দুইটা লেভেলের কথাই চিন্তা করতেছি। সাপোজ এইটারে আমি বললাম এটা হচ্ছে 1 নাম্বার লেয়ার, এইটা হচ্ছে 2 নাম্বার লেয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো, আমি তো বলছি যে যত উপরে থাকবে পানির বেগের মান তত বেশি থাকবে। এখন উপরের যেই লেয়ারটা আছে, সেই লেয়ারে একটা পানির বেগ আছে, নিচে যেই লেয়ারটা আছে, এই লেয়ারে একটা পানির বেগ আছে। তো আমি ধরে নিলাম যে 2 নাম্বার লেয়ার, এই 2 নাম্বার লেয়ারে আমার পানির বেগের মান হচ্ছে ভি।
2 নাম্বার লেয়ারে পানির বেগের মান কত? ভি। তাইলে 1 নাম্বার লেয়ারে যখন চলে যাচ্ছি, 1 নাম্বার লেয়ারে বেগের মান কিছুটা হইলেও বেশি। 1 নাম্বার লেয়ারে পানির বেগের মান কিছুটা হইলেও বেশি। এখন কিছুটা মানে কত বেশি আমি জানি না। কিছুটা মানে কত আমি জানি না। তো আমি ধরে নিলাম হচ্ছে ভি প্লাস ডিভি। কতটা বেশি? আমি ধরে নিলাম হচ্ছে ভি প্লাস ডিভি। ডিভি মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। ডিভি মানে কি? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন। ঠিক আছে? আচ্ছা। আবার খেয়াল করো, এই যে আমার 2 নাম্বার লেভেলটা আছে, 2 নাম্বার লেভেলটা গ্রাউন্ড থেকে কতটুকু উপরে? 2 নাম্বার লেভেলটা গ্রাউন্ড থেকে একদম তলদেশ থেকে কতটুকু উপরে? আমি ধরে নিলাম এটা ওয়াই পরিমাণ উপরে। কতদূর উপরে? ওয়াই পরিমাণ উপরে। আচ্ছা, তাইলে 1 নাম্বার লেভেলের কথা যদি চিন্তা করি, 1 নাম্বার লেভেলটা কতদূর উপরে? আমি ধরে নিলাম 1 নাম্বার লেভেলটা হচ্ছে ওয়াই প্লাস ডিওয়াই পরিমাণ উপরে। 1 নাম্বার লেভেলটা কতদূর উপরে? ওয়াই প্লাস ডিওয়াই পরিমাণ উপরে। হ্যাঁ, খুবই সামান্য হয়। মানে পানির লেয়ার তো এত উপরে নিচে থাকে না, একদম স্পর্শ করে থাকে। তো এইগুলা খুবই মাইক্রোস্কোপিক লেভেলে হয়। তাহলে খেয়াল করেন 2 নাম্বার লেভেল এবং 1 নাম্বার লেভেল এদের মধ্যে বেগের পার্থক্য কত? 2 নাম্বার লেভেল এবং 1 নাম্বার লেভেলে বেগের পার্থক্য কত? আমি বললাম বেগের পার্থক্য হচ্ছে ডিভি এবং উচ্চতা বা দূরত্বের পার্থক্য কত? উচ্চতা বা দূরত্বের পার্থক্য হচ্ছে ডিওয়াই। কত দূরে? ডিওয়াই দূরে। বেগের পার্থক্য কত? ডিভি। তাহলে এখান থেকে একটা ঐকিক নিয়ম ফালাই, সেটা হচ্ছে ডিওয়াই দূরে বেগের পার্থক্য, ডিওয়াই দূরে বেগের পার্থক্য। সো ডিওয়াই দূরে বেগের পার্থক্য কত? ডিভি। সুতরাং ওয়ান বা হচ্ছে একক দূরত্বে বেগের পার্থক্য কত? একক দূরত্বে বেগের পার্থক্য হচ্ছে ডিভি বাই ডিওয়াই। একক দূরত্বে বেগের পার্থক্য কত? একক দূরত্বে বেগের পার্থক্য হচ্ছে ডিভি বাই ডিওয়াই। সো এই যে ডিভি বাই ডিওয়াই দেখতে পাচ্ছি, এইটা মানে আসলে কি? এইটা মানে হচ্ছে দূরত্বের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। হ্যাঁ, এটা একটা ঢাল। শ্রাবন্তী, ট্যান থিটার গন্ধ পাই, ভেরি গুড। এটা একটা ঢাল বুঝাচ্ছে না? এটা একটা পরিবর্তনের হার বুঝাচ্ছে না? দূরত্বের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। সো এইটা বেসিক্যালি এক ধরনের ঢাল বুঝাচ্ছে, এক ধরনের ঢাল বুঝাচ্ছে। সো কার ঢাল বুঝাচ্ছে? বেগ পরিবর্তনের হার বুঝাচ্ছে। সো এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালাটাকে আমরা আদর করে কি ডাকি? এই রাশিমালাটাকে আমরা আদর করে ডাকি হচ্ছে বেগের নতিমাত্রা। এইটাকে আমরা কি ডাকি? এইটাকে আমরা ডাকি হচ্ছে বেগের নতিমাত্রা। ঠিক আছে, বুঝতে পারছি। বেগের নতিমাত্রা, দূরত্বের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। দূরত্বের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলি হচ্ছে বেগের নতিমাত্রা। ঠিক আছে বাচ্চা লোক? আচ্ছা, তো এইখান থেকে আমরা একটা জিনিস এস্টাবলিশ করলাম যে আমরা বেগের নতিমাত্রা এরকম একটা রাশিমালা পাইছি। আচ্ছা, সো এইখান থেকে আরেকটা জিনিস একটু বলি। দেখো, আবার একটু আমার দিকে মনোযোগ দাও। ঘর্ষণের আইডিয়া তো আমাদের আছে। সো বেসিক্যালি সান্দ্র বলটাকে আমি বলতে পারি এইটা হচ্ছে আসলে প্রবাহীর ঘর্ষণ। যদি এভাবে খাতায় কখনো লেখাটা উচিত না, বাট সান্দ্র বলটা হচ্ছে প্রবাহীর ঘর্ষণ। সান্দ্র বলটা হচ্ছে প্রবাহীর ঘর্ষণ। আচ্ছা, তো এখন খেয়াল করো, মনে করো এই হচ্ছে রাস্তার উপর দিয়ে একটা সাইকেল চলতেছে। রাস্তার উপর দিয়ে কি করতেছে? একটা সাইকেল চলতেছে। বা সাইকেল টাইকেল বাদ দাও, তুমি জাস্ট তোমার এই হাতের উপর দিয়ে আঙ্গুলটাকে চালানোর চেষ্টা করো। দুইটা কেস বলবো, কলম রেখে দাও।
রেজওয়ানা ব্রেক নিয়ে আসো, খেয়ে আসো, কোনো সমস্যা নাই। এই হাতের উপর দিয়ে কি হচ্ছে, হাতের উপর দিয়ে তুমি আঙ্গুলটাকে চালানোর চেষ্টা করতেছো। একটা সিমিলার বা অল্প পরিমাণ বাধা তো তুমি পাচ্ছ ডেফিনেটলি। সো হাতের উপর দিয়ে আঙ্গুল চলতেছে, একটা বাধা পাচ্ছি। আচ্ছা, এখন খেয়াল করি এই হাতের উপর দিয়ে আমি হাতকে চালানোর চেষ্টা করতেছি। হাতের উপর দিয়ে কি করতেছি, হাতের উপর দিয়ে আমি হাতকে চালানোর চেষ্টা করতেছি। সো কোন ক্ষেত্রে বাধার পরিমাণ বেশি, কোন ক্ষেত্রে বাধার পরিমাণ বেশি? যখন আমি হাতের উপর দিয়ে হাত চালাচ্ছি তখন বাধার পরিমাণ বেশি, নাকি যখন হাতের উপর দিয়ে আঙ্গুল চালাচ্ছি? দুইটা কেস নিজে চালায় দেখ, হাতের উপর দিয়ে আঙ্গুল চালাইলাম আর হাতের উপর দিয়ে হাত চালাইলাম, কখন বাধার পরিমাণ বেশি? কখন বাধার পরিমাণ বেশি? কখন বাধার পরিমাণ বেশি? কি বলছে দেখি দেশ ও জাতি, দেশ ও জাতি কি বলতে চায়? হাতের উপর দিয়ে হাত গেলে বাধার পরিমাণ বেশি, তান্ত্রিকের শিষ্য খাবে আমার মায়ের। ঠিক আছে, আঙ্গুল চালাইতে কেমনে বাধার পরিমাণ বেশি হয় বস, আমাকে একটু বুঝাবেন, আমাকে একটু বুঝাবেন। মানে আপনার মানে আঙ্গুল কি আপনি মানে প্রেসার দিয়ে মাইরে ফেলাচ্ছিলেন নাকি হাতের উপর দিয়ে? মানে এখানে সারফেসটা কত কম, আঙ্গুল চলতেছে সারফেসটা কত কম, আর এখানে সারফেসটা কত বেশি, সারফেসটা কত বেশি, কত বড় সারফেস। সো খেয়াল করেন, খেয়াল করেন যদি এই রকম হয়, যদি এই রকম হয়, আমার সান্দ্রবল কোন দিকে কাজ করে? সান্দ্রবল কাজ করে হচ্ছে দুই তলের মাঝে, সান্দ্রবল কাজ করে হচ্ছে দুই তলের মাঝে, সান্দ্রবল কাজ করে হচ্ছে দুই তলের মাঝে। ধরলাম এখানে এরিয়া হচ্ছে A1, এখানে ফোর্স হচ্ছে F1, ধরলাম এখানে এরিয়া হচ্ছে A2, ফোর্স হচ্ছে F2। এইটা আপনাদের অবজারভেশনে প্রবলেম হইতে পারে, আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, এরিয়া যত বড় হবে, ক্ষেত্রফল যত বড় হবে, বাধা বলের পরিমাণ তত বেশি হবে। ক্ষেত্রফল যত বড় হবে, বাধা বলের পরিমাণ তত বেশি হবে। অর্থাৎ যেহেতু A2 গ্রেটার দেন A1, সুতরাং F2 গ্রেটার দেন F1 হবে। A2 গ্রেটার দেন F1, F2 গ্রেটার দেন F1 হবে। ঠিক আছে, যেটা বড় ক্ষেত্রফল সেটাতে বাধা বলের পরিমাণ তত বেশি হবে। ঠিক আছে, আচ্ছা। তো এইবার চলেন আমরা একটু সামনে আগাই। আমরা এখান থেকে দুইটা ঘটনা পাইছি, একটা হচ্ছে বেগের নতিমাত্রা আর আরেকটা হচ্ছে ক্ষেত্রফলের সাথে সম্পর্ক। সো নিউটন সাহেব যে কোনো বলের কথা বললেই নিউটন সবার আগে লাফাই উঠে বলে আমি সূত্র দিব, আমি সূত্র দিব। তো নিউটন সাহেব আমাদেরকে দুইটা কথা বলছে, সেইটা হচ্ছে এই সান্দ্র বলের মান, খেয়াল করো তো, একদম একদম বেসিক একটা কথা বলি, একদম বেসিক একটা কথা বলি, এই যে একদম নিচের তল, নিচের তলে পানির বেগ কত ছিল? সবাই কথা শুনো, নিচের তলে পানির বেগ কত ছিল? নিচের তলে পানির বেগ ছিল হচ্ছে 0। নিচের তলে পানির বেগ কত ছিল? 0। সো বেগ যখন 0, তখন কি কোনো সান্দ্র বল আছে নাকি নাই? বেগ যখন 0, তখন কোনো সান্দ্র বল আছে নাকি নাই? বেগ 0, বেগ যেহেতু 0, কোনো সান্দ্র বল কি আছে নাকি নাই? নাই। বেগ যেহেতু 0, তার মানে কি কোনো সান্দ্র বল নাই। তাইলে বেগ যত বাড়তে থাকবে, বেগ যত বাড়তে থাকবে, সান্দ্র বলের মান তত বাড়তে থাকবে। কি বললাম আমি? বেগ যত বাড়তে থাকবে, সান্দ্র বলের মান তত বাড়তে থাকবে। তাহলে নিউটনের প্রথম ফাইন্ডিংস হচ্ছে এফ অফ ভি ইজ প্রপোর্শনাল
ডিভি বাই ডিওয়াই যখন এ ধ্রুব থাকবে, যখন এটা কি থাকবে, এটা ধ্রুব থাকবে। যেহেতু বেগ বাড়লে সান্দ্রবল বাড়ে, বেগ বাড়লে সান্দ্রবল বাড়ে, সুতরাং যখন বেগের নতিমাত্রা সবচাইতে বেশি হবে সান্দ্রবলের মান তত বেশি হবে। বেগ যত কম সান্দ্রবল তত কম। ঠিক আছে ফয়সাল, তুই একটু রেকর্ড ক্লাসটা পরে দেখে নিস বাবু। আচ্ছা, আর 2 নাম্বার, এইখান থেকে কি দেখলাম, ক্ষেত্রফল যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে তত হচ্ছে সান্দ্রবলের মান বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল যত বেশি হবে সান্দ্রবলের মান তত বেশি হবে। তাইলে এইখান থেকে বলতে পারি এফ অফ ভি, ভিসকাস ফোর্স, ইজ প্রপোর্শনাল কি, এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে এরিয়া যখন, যখন ডিভি বাই ডিওয়াই ধ্রুব, যখন ডিভি বাই ডিওয়াই ধ্রুব, যখন ডিভি বাই ডিওয়াই ধ্রুব। তাহলে এইখান থেকে খেয়াল করেন আমরা দুইটা সমানুপাতিক সম্পর্ক পাইছি। তো এই যে দুইটা সমানুপাতিক সম্পর্ক পাইছি, এই দুইটা সম্পর্ককে এবার বললাম যে কেউই ধ্রুব না, দুইটাই পরিবর্তিত হচ্ছে, দুইটাই পরিবর্তিত হচ্ছে। সো দুইটাই পরিবর্তিত হওয়ার কারণে এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে এ ইন্টু ডিভি বাই ডিওয়াই, বা এইখান থেকে এফ অফ ভি সমান সমান, সমানুপাতিক চিহ্ন উঠে যাবে। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি আসবে, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে আসবে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে আসবে একটা সমানুপাতিক ধ্রুবক। তো এইখানে যে সমানুপাতিক ধ্রুবকটা আসবে এটাকে আমরা লিখি হচ্ছে ইটা, এটাকে আমরা লিখি হচ্ছে ইটা, কে লিখি না, লিখি হচ্ছে ইটা। এটা দেখলে আবার ক্রিন্টন গুণাঙ্ক মনে করা যাবে না, এটা সান্দ্রতা গুণাঙ্ক। সো এফ অফ ভি সমান হচ্ছে ইটা এ ইন্টু ডিভি বাই ডিওয়াই। এফ অফ ভি সমান কি, এফ অফ ভি সমান হচ্ছে ইটা এ ডিভি বাই ডিওয়াই। সো এই হচ্ছে সান্দ্র বল সংক্রান্ত নিউটনের সূত্র। আচ্ছা, এখানে দুইটা সম্পর্ক আছে, দুইটা সম্পর্কই খুব সহজ, আমি দুইটার কথা একটু বলে দেই। ক্ষেত্রফল, তোমার সারফেস এরিয়া যত বেশি হবে, তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে, ঘর্ষণ বল তত বেশি হবে। মানে ঘর্ষণ বল কোথায় কাজ করে, ঘর্ষণ বল কাজ করে হচ্ছে দুই তলের স্পর্শ বরাবর। ঘর্ষণ বল কোথায় কাজ করে, ঘর্ষণ বল কাজ করে দুই তলের স্পর্শ বরাবর। সো যত বেশি এলাকা জুড়ে স্পর্শ করবে তত বেশি ঘর্ষণ বল, যত কম এলাকা জুড়ে স্পর্শ করবে, এই যে এখান দিয়ে হেঁটে চলে যাচ্ছি, ঘর্ষণ বল তেমন নাই বললেই চলে, এই হেঁটে চলে গেলাম, ঘর্ষণ বল তেমন নাই বললেই চলে, কিন্তু এইভাবে যাওয়ার ক্ষেত্রে ঘর্ষণ বলের পরিমাণ অনেক বেশি। সো এরিয়া যত বড় হবে ঘর্ষণ বল বা বাধা বলের পরিমাণ তত বেশি হবে। আর খেয়াল করি সান্দ্র বলের সাথে, সান্দ্র বল বেসিক্যালি কি, সান্দ্র বল বেসিক্যালি হচ্ছে বেগকে বাধা দেয়। সান্দ্র বল কি করে, সান্দ্র বল বেগকে বাধা দেয়। সো সান্দ্র বল, বাইরে ভাই হেলাল এ কিভাবে আসলো, এটাই তো এতক্ষণ বুঝাইলাম, কই থাকোস। সান্দ্র বলটা কি, সান্দ্র বলটা হচ্ছে বেগের বাধা দানকারী বল। সো বেগ যত বেশি হইতে থাকবে, বেগ যত বেশি হইতে থাকবে সান্দ্র বলের মান তত বেশি হইতে থাকবে। বেগ যত বেশি হবে সান্দ্র বলের মান তত বেশি হবে। ঠিক আছে, সো এইখান থেকে আমি যে ইটাটা পাইলাম, এই ইটাটা কি, ইটাটা হচ্ছে সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক। ঠিক আছে, সো এই হচ্ছে আমার ইটার পরিচয়। সো এই ইটার মাত্রা এবং এককটা আমাদের দরকার। সো চলেন আমরা হচ্ছে ইটার মাত্রা এবং এককটা দেখে আসি। ওকে,
না না না, কি বলস? ক্ষেত্রফলের ব্যাপারটা হেলাল আমরা আগের পেজে ডিসকাস করছিলাম। এখান থেকে ক্ষেত্রফলের ব্যাপারটা এখান থেকে ডিসকাস করছিলাম। ক্ষেত্রফল যত বেশি হবে, ক্ষেত্রফল যত বেশি হবে, সান্দ্র বলের মান তত বেশি হবে। আন্তঃআণবিক বল আর সান্দ্র বলের মধ্যে অনেক পার্থক্য আছে। আন্তঃআণবিক বল যে কোনো সময়ে কাজ করবে। পদার্থ স্থির অবস্থায় আছে, মনে করো এই যে পানি, পানির গ্লাস এইখানে স্থির অবস্থায় আছে, এইখানে পানির অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল আছে, কিন্তু এই পানিটা গতিশীল না। যখন গতি থাকবে না তখন সান্দ্র বল থাকবে না। গতি থাকলেই শুধুমাত্র সান্দ্র বল থাকবে। গতি না থাকলে, প্রবাহীর মধ্যে দিয়ে কোনো গতি না থাকলে, প্রবাহীর মধ্যে দিয়ে কোনো সান্দ্র বল কাজ করবে না। তো সান্দ্র বল হচ্ছে গতি প্রতিরোধকারী বল। সান্দ্র বল হচ্ছে গতি প্রতিরোধকারী বল। আচ্ছা, তো এই ইকুয়েশন থেকে খেয়াল করো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো ইটা সমান সমান হচ্ছে এফ অফ ভি, এফ অফ ভি ইন্টু ডিওয়াই, এফ অফ ভি ইন্টু ডিওয়াই ডিভাইডেড বাই এ ইন্টু ডিভি, এ ইন্টু ডিভি। কোনাগুনি গুণ করে দিছি, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, সো এইখান থেকে মাত্রা বাইর করতে চাই। সো মাত্রা যদি বাইর করতে চাই, তাইলে মাত্রা বাইর করতে গেলে বলের মাত্রা কি লিখবো? বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। ডিওয়াই মানে হচ্ছে দূরত্ব, দূরত্বের মাত্রা হচ্ছে এল। এরিয়া মানে কি? ক্ষেত্রফল, তার মানে এল স্কোয়ার, ইন্টু ডিভি মানে কি? বেগ, তার মানে এল টি ইনভার্স ওয়ান। বুঝি? আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করেন, নিচে আসছে এল স্কোয়ার, উপরে আছে একটা এল একটা এল, তাইলে এল আর এল কাটা, এই এল স্কোয়ার কাটা। ঠিক আছে, আচ্ছা, এইখানে খেয়াল করেন আছে কি? টি ইনভার্স ওয়ান, এইখানে আছে টি ইনভার্স টু। সো দুইটা কাটাকাটি করলে থাকবে টি ইনভার্স ওয়ান। নিচে আছে একটা এল, তাইলে এল উপরে চলে যাবে। তাহলে ইটার মাত্রা কি আসে? ইটার মাত্রা আসে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান। এইটা হচ্ছে ইটার মাত্রা। ইটার মাত্রাটা কি? ইটার মাত্রাটা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, আচ্ছা, ইটার একক নিয়ে আমাদের বেশ কিছু কথাবার্তা আছে। ইটার একক নিয়ে আমাদের বেশ কিছু কথাবার্তা আছে, চলেন আমরা কথাবার্তাগুলা বলে ফেলি। সো এবার আমরা চলে আসি হচ্ছে ইটার এককের কাছে। আমরা চলে আসি হচ্ছে ইটার এককের কাছে। শুরুতেই আমি দেখব হচ্ছে এসআই পদ্ধতিতে। শুরুতেই আমি দেখব হচ্ছে এসআই পদ্ধতিতে। সো এসআই পদ্ধতিতে যদি দেখি, তাইলে ইটা সমান সমান কি? ইটা সমান সমান হচ্ছে এফ অফ ভি, তার মানে হচ্ছে নিউটন, ডিওয়াই মানে হচ্ছে দূরত্ব, তার মানে মিটার, এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার, ইন্টু ডিভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। তাইলে মিটার আর মিটার কাটা, তাইলে এই পার সেকেন্ড উপরে উঠবে আর মিটার স্কোয়ার উপরে যাবে, তাহলে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো এইটা হইতে পারে একটা একক, নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। অনেকগুলো একক হইতে পারে, অনেকগুলো একক লিখবো, সবগুলাই আমাদের চিনে রাখা দরকার, পরীক্ষায় কোনটা দিবে তার কোনো আতাপাতা থাকবে না। আচ্ছা, আবার খেয়াল করেন, নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এইটারে আমি কি লিখতে পারি? এটারে আমি লিখতে পারি না প্যাসকেল? নিউটন পার মিটার স্কোয়ারকে কি লেখা যায়? নিউটন পার মিটার স্কোয়ারকে লেখা যায় হচ্ছে প্যাসকেল। তাহলে এইখান থেকে লিখতে পারবো প্যাসকেল সেকেন্ড। এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো হচ্ছে প্যাসকেল সেকেন্ড। সো এইটা হচ্ছে আরেকটা একক, প্যাসকেল সেকেন্ড। তো এই যে প্যাসকেল সেকেন্ড আছে, এই প্যাসকেল সেকেন্ডকে ইন্টারন্যাশনালি আরেকটা নামে ডাকা হয়। এইটাকে ডাকা হয় হচ্ছে পয়জলি বলে, পয়জলি বা পয়জলি। ঠিক আছে, এরকম একটা নামে ডাকা হয়, পয়জলি বা পয়জলি। লিখা হয় কিভাবে? লিখা হয় এইভাবে, পি আই, পি আই, এটা দিয়েও বুঝায় হচ্ছে ওই প্যাসকেল সেকেন্ড বা পয়জলি, প্যাসকেল সেকেন্ড বা পয়জলি।
ওকে, না মাত্রা ভুল হয় নাই বস, আপনি আরেকবার চেষ্টা করেন বস, আপনি আরেকবার চেষ্টা করেন, সাজনিন, ঠিক আছে, পয়সাওয়ালি, সুভানা করছে পয়সাওয়ালি। আচ্ছা আচ্ছা, এইখান থেকে আরেকটু আসো, কি করতে পারো, এই যে নিউটন লিখছি, নিউটনকে আমি কি লিখতে পারি, নিউটনকে লিখতে পারি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটনকে কি লিখতে পারি, নিউটনকে লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইনটু একটা সেকেন্ড এখানে ছিল, আর এখানে কি ছিল, মিটার ইনভার্স 2, এখানে ছিল মিটার ইনভার্স 2। তাহলে এইখান থেকে খেয়াল করো, কেজির জায়গায় কেজি থাকলো, মিটার আছে এখানে একটা, এখানে আছে -2, তাহলে আসবে মিটার ইনভার্স 1, সেকেন্ড এখানে আছে -2, সেকেন্ড এখানে আছে 1, তাহলে এইখানে আসবে হচ্ছে সেকেন্ড ইনভার্স 1। তাহলে এই হচ্ছে আরেকটা একক। তাহলে খেয়াল করো আমরা এসআই পদ্ধতিতে কতগুলা একক পাইছি, যে ইটার জন্য আমরা কি বলতে পারি, যে সান্দ্রতা গুণাঙ্কের এসআই এককটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে পয়জলি দেওয়া থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে পয়জলি দেওয়া থাকবে। ঠিক আছে, কি আই দ্বারা কি বুঝায়, এইটার নামই পয়জলি, পিআই দিয়ে বুঝাই হচ্ছে পয়জলি, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা, এখনো খেলা শেষ হয় নাই তো বাবু, খেলা তো মাত্র শুরু হইছে, মাত্র, খেলা আরো বাকি আছে। কারণ এইখানে আমাদের একটু সিজিএস একক নিয়েও কাজ করতে হবে। সচরাচর আমরা ফিজিক্সে কোথাও সিজিএস পদ্ধতির একক নিয়ে কাজ করি না, কিন্তু এই জায়গায় আমাদের সিজিএস পদ্ধতির কিছু ব্যাপার স্যাপার দেখে রাখতে হবে। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সিজিএস পদ্ধতির কিছু ব্যাপার দেখে রাখতে হবে। ঠিক আছে, আসেন সিজিএস পদ্ধতির ব্যাপার দেখে ফেলি। সো সিজিএস পদ্ধতিতে যদি আসি, তাহলে ইটা ইজ ইকুইভ্যালেন্ট, সিজিএস পদ্ধতিতে বলেন দেখি, বলের একক কি, আমি একটু পানি খাই। সিজিএস পদ্ধতিটা কি, আবিদ আয় তোকে বাটাম দেই। সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সি সেন্টিমিটার, জি গ্রাম, এস সেকেন্ড। প্যাসকেল, আর্গ, কি কি চমৎকার চমৎকার রিপ্লাই পাচ্ছি। প্যাসকেল, একজন কইছে প্যাসকেল, একজন কইছে আর্গ, নাম বললে বেইজ্জত হয়ে যাবেন না, এই যে আরেকজন আর্গ, বেইজ্জত। ডাইন মায়ের খাবি, ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ঠিক আছে, আচ্ছা, ডিওয়াই মানে হচ্ছে সেন্টিমিটার, এরিয়া মানে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার, ডিভি মানে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি করতে পারবো, আমরা সেন্টিমিটার কাটাকাটি করতে পারবো। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এই হচ্ছে একটা একক, ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার। বুঝি ডাইন কিভাবে আসলো, এটা সিজিএস পদ্ধতিতে বলের একক বস, এইটা সিজিএস পদ্ধতিতে বলের একক। আচ্ছা, এখন খেয়াল করেন নিউটন মানে কি, নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ডাইন মানে আসলে কি, ডাইন মানে হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডাইন মানে হবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেকেন্ড ইন্টু সেন্টিমিটার ইনভার্স 2। তাহলে এইখান থেকে আসবে সেন্টিমিটার একটা কাটা যাবে, তাহলে এখানে থাকবে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 1 এবং সেকেন্ড স্কোয়ার, আর এখানে সেকেন্ড, তাইলে এখানে থাকবে সেকেন্ড ইনভার্স 1। তাহলে এইখান থেকে আরেকটা একক পাইলাম,
গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, আচ্ছা। সো এই যে গ্রাম সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এইটাকে একটা নামে ডাকা হয়, এইটাকে বলে হচ্ছে পয়েস। এইটাকে কি বলে? এইটাকে বলে হচ্ছে পয়েস। প্লিজ খুব কেয়ারফুল থাকতে হবে, খুব কেয়ারফুল থাকতে হবে। পয়সলি, পয়সলি যেই জিনিস, পয়সলি, পয়সলি আমরা লিখি হচ্ছে পি আই দিয়ে। পয়সলি কি দিয়ে লিখি? পয়সলি লিখি হচ্ছে পি আই দিয়ে। আর এইটা হচ্ছে পয়েস। পয়সলি আর পয়েস আলাদা জিনিস। পয়সলি আর পয়েস আলাদা জিনিস, দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। মানে আছে, দুইটার মধ্যে সম্পর্ক আছে, সম্পর্ক দেখাই দিচ্ছি, বাট পয়সলি আর পয়েস আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা চলে আসেন। সম্পর্কটা কি? সম্পর্কটা এক লাইনে বলে দিতে পারি, তারপরে একটু দেখাই দেই। এই জায়গা থেকে খেয়াল করেন, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, জাস্ট এই জিনিসটা লিখছি, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। সো গ্রাম থেকে যদি কেজিতে নিতে চাই তাহলে কি লিখবো? 10⁻³ কেজি। সেন্টিমিটার থেকে মিটারে নিতে চাই তাহলে 10⁻² মিটার, 10⁻² মিটার। আর সেকেন্ড তো সেকেন্ড থাকলোই, তাহলে উপরে -3 নিচে -2, তাইলে কাটলে কি থাকবে? কাটলে থাকবে হচ্ছে 10⁻⁻1 কেজি পার মিটার পার সেকেন্ড। তাইলে খেয়াল করেন, কেজি পার মিটার পার সেকেন্ড। সো এই কেজি পার মিটার পার সেকেন্ড এইটা মানেই তো পয়সলি। কেজি পার মিটার পার সেকেন্ড এইটা মানে পয়সলি। আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড এইটা মানে কি? পয়েস। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে 1 পয়েস সমান সমান 10⁻⁻1 পয়সলি, বা এইখান থেকে বলতে পারি 1/10 অফ পয়সলি, বা এইখান থেকে বলতে পারি 1 পয়সলি সমান সমান হচ্ছে 10 পয়েস। 1 পয়সলি সমান কি? 1 পয়সলি সমান হচ্ছে 10 পয়েস। বুঝতে পারছি? সো এই হচ্ছে আমার এককের কাহিনী, এককগুলার মধ্যে সম্পর্ক। এই এককের মারপ্যাচ দিবে, এই এককের মারপ্যাচ দিবে। ঠিক আছে, ওকে। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? জলদি কমেন্ট করে আমাকে জানান, জলদি কমেন্ট করে আমাকে জানান। কুইক 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 কুইক, সময় নাই সময় নাই সময় নাই, কুইক কুইক। পয়েস কথাটা পুরা লিখতে হবে, হ্যাঁ পয়েস কথাটা পুরা লিখতে হবে, নাইলে কি লিখছেন বোঝা যাবে না। ওকে ফাইন, আসেন আসেন। আমি ধরে নিলাম এইটা একটা পানির পাইপ, যদিও মনে হচ্ছে না আজকে শেষ করতে পারবো। এইটা আর একটা পানির পাইপ। সো এই পানির পাইপের মধ্যে পানিগুলা যাচ্ছে এইভাবে। এই পানির পাইপের মধ্যে পানিগুলা এইভাবে যাচ্ছে। ঠিক আছে, এরকম পাইপ আঁকি, পাইপ যেরকমই হোক, তুই চাইলে সমানও আঁকতে পারোস, কোনো সমস্যা নাই। আর এই পাইপের মধ্যে মনে করেন পানিগুলা যাচ্ছে এমনে, পানি এমনে যাচ্ছে, এমনে যায় পানি এমনে বেঁকায় গেল, আবার এইখানে এমনে বেঁকায় গেল, আবার এইখানে বেঁকায় গেল, এইখানে এমনে গেল, ওইখানে এমনে গেল, এইখানে আবার এমনে গেল, ওইখানে এমনে গেল, এই এমনে আসলো, ওই এমনে গেল, এই এমনে আসলো, এই এভাবে যাচ্ছে, ওই ওইভাবে যাচ্ছে, এই নিচে নামলো, ওই উপরে গেল, এই এমনে গেল, ওই এমনে গেল, মানে নানানবিধ কাহিনী করতেছে। ঠিক আছে, আচ্ছা। সো একটু খেয়াল করেন, আমরা বেসিক্যালি এখন কি নিয়ে কথা বলতেছি? আমরা এখন কথা বলতেছি হচ্ছে খুব ছোট টপিক,
খুব ছোট টপিক। আমরা এখন কথা বলবো হচ্ছে প্রবাহের প্রকারভেদ নিয়ে। আমরা কথা বলবো হচ্ছে প্রবাহের প্রকারভেদ নিয়ে। আচ্ছা, বুঝেন, খেয়াল করেন, খেয়াল করেন, এই যে পানির ফ্লোটা আছে, এই যে পানির ফ্লোটা আছে, এই ফ্লোয়ের মধ্যে আমি ধরে নিলাম যে এইখানে একটা বিন্দু ধরলাম, এটাকে ধরলাম 1 নাম্বার বিন্দু, এইখানে একটা বিন্দু ধরলাম 2 নাম্বার বিন্দু, এইখানে একটা বিন্দু ধরলাম 3 নাম্বার বিন্দু, এইখানে একটা বিন্দু ধরলাম 4 নাম্বার বিন্দু, এইখানে একটা বিন্দু ধরলাম 5 নাম্বার বিন্দু। 1 নাম্বার বিন্দুর বেগ এই দিকে, 2 নাম্বার বিন্দুর বেগ এই দিকে, 3 নাম্বার বিন্দুর বেগ এই দিকে, 4 নাম্বারের বেগ এই দিকে, 5 নাম্বারের বেগ এই দিকে। তো এখন খেয়াল করেন, খেয়াল করেন, একটা নির্দিষ্ট মুহূর্ত পরে, কথা শুনো সবাই, একটা নির্দিষ্ট মুহূর্ত পরে এই যে 1 2 3 4 5 এই 5টা বিন্দু এখানে আছে বা 5টা পানির অণু আছে, এরা কি সবাই এই পয়েন্টেই থাকবে নাকি একটু আগায় যাবে? এই যে 5টা পানির অণু আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 5, এই 5টা পানির অণু এরা কি হুবহু এই পয়েন্টে থাকবে নাকি একটু আগায় যাবে বলেন তো? এরা কি হুবহু এই পয়েন্টে থাকবে নাকি একটু আগায় যাবে? আগায় যাবে, সামনে আগায় যাবে। এরা কি করবে? সামনে আগায় যাবে। আচ্ছা, এখন আমার একটু এইটা বলেন, ও সামনে আগায় গেছে, তাইলে কি এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে নাকি এখানে আরেকটা পানির বিন্দু, পানির অণু আসবে? এই যে ওরা সামনে আগায় গেল 1 2 3 4 5, ওরা সামনে আগায় গেল 1 2 3 4 5, ওরা সামনে আগায় গেল। সো এই সামনে আগায় যাওয়ার কারণে এখানে কি ফাঁকা জায়গা তৈরি হবে নাকি এখানে অন্য পানির অণু আসবে? অন্য পানির অণু আসবে পিছন থেকে, প্রবাহিত হচ্ছে যেহেতু পিছন থেকে আরেকটা পানির অণু আসবে, পিছন থেকে আরেকটা পানির অণু আসবে। আচ্ছা, খুব ভালো কথা। এবার আমাকে বলো, এই যে পানির অণুগুলা আসবে, এই যে পানির অণুগুলা আসবে, এদের কি বেগের দিক একই থাকবে না পাল্টায় যাবে? তোমার কাছে কি মনে হয় যে 1 নাম্বারের বেগ যেদিকে, 1 নাম্বারকে যে রিপ্লেস করলো হয়তো 6 নাম্বার, 6 নাম্বার পানির অণুটা কি একই দিকে যাবে না ও ভিন্ন দিকে যাবে? ছবি দেখে কি মনে হচ্ছে? ছবি দেখে কি মনে হচ্ছে? ছবি দেখে কি মনে হচ্ছে? একই থাকবে? ছবি দেখে কি মনে হচ্ছে চেঞ্জ হবে? ছবি দেখে তো মনে হচ্ছে না চেঞ্জ হবে, একই থাকবে। 1 নাম্বার অণু যেই দিকে যাচ্ছে, এরপরে যেই পানির অণুটা এখানে আসবে, সেই পানির অণুটাও একই বেগে একই দিকে অগ্রসর হবে। না মির্জা, পাল্টাবে না। শরিয়ার, পাল্টাবে না। একই বেগে একই দিকে অগ্রসর হবে। কারণ বেগগুলা দেখো ইউনিফর্ম, বেগগুলা ইউনিফর্ম, সমান্তরালে যাচ্ছে। বেগগুলা ইউনিফর্ম, সমান্তরালে যাচ্ছে। সবগুলা পানির লাইন সমান্তরালে যাচ্ছে। ঠিক আছে? সো একই বেগে সামনের দিকে আগাইতে থাকবে। একই বেগে কি করবে? সামনের দিকে আগাইতে থাকবে। ঠিক আছে? তাহলে এখানে কাহিনীটা কি? এখানে কাহিনীটা হচ্ছে, সবাই কথা শুনো, সংজ্ঞা লিখা আছে, বইতে লিখা আছে, আমাদের স্লাইডেও লিখা আছে। আমি জাস্ট বলতেছি, যদি কোনো একটা তরল পদার্থের যে কোনো বিন্দুতে, যদি কোনো একটা তরল পদার্থের যে কোনো বিন্দুতে পানির বেগের মান ও দিক একই থাকে, কি বললাম? যে কোনো বিন্দুতে, যে কোনো বিন্দুতে। তো এত বাংলা কথা লিখতে পারবো না, বলে দেই 1 2 3 4 5। সো এই যে বিন্দুগুলা আছে, এই বিন্দুতে বেগের মান ও দিক একই থাকবে। মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে 1 নাম্বারে যেদিকে আছে 2 নাম্বারেও সেদিকে যাবে না। 1 নাম্বারে যেদিকে আছে, যেই অণুটা 1 নাম্বারকে রিপ্লেস করছে সেও একই দিকে যাবে। 2 নাম্বারকে যেই অণুটা রিপ্লেস করছে সে 2 এর দিকেই যাবে। 3 নাম্বারকে যেই অণুটা রিপ্লেস করছে সে 3 এর দিকেই যাবে। সো কথা হচ্ছে, যেই তরলের প্রতিটা বিন্দুতে পানির বেগের মান
ও দিক অপরিবর্তিত থাকে সেই ধরনের প্রবাহকে বলা হয় স্ট্রিমলাইন বা ল্যামিনার ফ্লো। স্ট্রিমলাইন বা ল্যামিনার ফ্লো এদেরকে বলে হচ্ছে ধারারেখ বা শান্ত প্রবাহ। ধারারেখ বা শান্ত প্রবাহ, স্ট্রিমলাইন বা ল্যামিনার ফ্লো। স্ট্রিমলাইন বা ল্যামিনার ফ্লো, ধারারেখ বা শান্ত প্রবাহ। বুঝতে পারছি? সো স্ট্রিমলাইন বা ল্যামিনার ফ্লো সংজ্ঞা লেখা আছে বোর্ডে, স্লাইডেও থাকবে, পড়ে নিব আমরা। সো স্ট্রিমলাইন বা ল্যামিনার ফ্লো বলতে আমরা কি বুঝি? যে যেই তরলের যে কোনো বিন্দুতে প্রবাহীর মানের বেগের মান ও দিক একই থাকবে, সেটাকে আমরা বলি ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো। ঠিক আছে? আচ্ছা, এটা পানির টেপ খুলছি, পানি প্রবাহিত হচ্ছে, বা নদীতে পানি স্রোত আকারে চলতেছে, এটা তো সহজ কথা। আচ্ছা, আর এইখানে দেখো, এখানে তো দেখেই বোঝা যাচ্ছে এই অণু যাচ্ছে একদিকে, এইখানে আরেকটা অণুর কোনো ঠিক নাই, এইখানে আরেকটা অণুর ঠিক নাই, এখানে আরেকটা অণুর ঠিক নাই, এইখানে আরেকটা অণুর ঠিক নাই। এখানে কি কোনো ফিক্সড প্যাটার্ন আছে? এখানে কি কোনো নির্দিষ্ট জিনিস আছে? কোনো ফিক্সড প্যাটার্ন আছে যে সবাই একই দিকে যাচ্ছে? এরকম তো কোনো ব্যাপার নাই। এখানে কি এরকম কোনো ব্যাপার আছে? কোনো ফিক্সড প্যাটার্ন, নির্দিষ্ট কোনো প্যাটার্ন আছে যেটা আগেরটায় ছিল? এখানে কি কোনো ফিক্সড প্যাটার্ন আছে? এখানে কোনো ফিক্সড প্যাটার্ন নাই। তো এখানে কাহিনী কি, যেই তরলের সমান্তরাল লাইনগুলো আসলে বোঝা যায় না, যেই তরলের বিভিন্ন বিন্দুতে পানির বেগের মান ও দিক র্যান্ডমলি পরিবর্তিত হয়, তাদেরকে বলে হচ্ছে টারবিউলেন্ট ফ্লো। টারবিউলেন্ট ফ্লো। টারবিউলেন্ট ফ্লো মানে কি? টারবিউলেন্ট ফ্লো মানে হচ্ছে অশান্ত বা ঘূর্ণি প্রবাহ। অশান্ত বা ঘূর্ণি প্রবাহ, নামের ভিতরে একটা ঘূর্ণিঝড় ব্যাপার আছে। অশান্ত বা ঘূর্ণি প্রবাহ। ঠিক আছে? তো কথা হচ্ছে, আমরা এই লাস্ট কথাটা বলে শেষ করব। আমরা আমি যদ্দূর পড়াবো চাইছিলাম তদ্দূর আসলে পড়াইতে পারি নাই। সো একটু ক্রাইসিসই হয়ে যেতে পারে আমাদের চ্যাপ্টারের শেষের দিকে গেলে। ঠিক আছে? আচ্ছা, সো অশান্ত বা ঘূর্ণি প্রবাহ এবং ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো, এগুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে? এগুলো আসলে ডিপেন্ড করে হচ্ছে পানির বেগের মানের উপরে। মনে করো কোনো একটা শান্ত নদীতে পানি যাচ্ছে, কোনো একটা শান্ত নদীতে কি হচ্ছে? পানি যাচ্ছে। সো শান্ত নদীতে যদি পানি যায়, সেটা হবে হচ্ছে ল্যামিনার ফ্লো। কিন্তু মনে করো ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, এরকম একটা টাইমে পানির মধ্যে এরকম একটা ঘূর্ণি তৈরি হয় না, একটা এলোমেলো অবস্থা তৈরি হয় না? সো তখন বেগটা আসলে অনিয়ন্ত্রিত হয়ে যায়। সো পানির বেগের মান যখন অনেক বেশি হয়ে যায়, তখন তৈরি হয় হচ্ছে টারবিউলেন্ট ফ্লো বা অশান্ত প্রবাহ বা ঘূর্ণি প্রবাহ। সো এই জায়গায় বেসিক্যালি এই ঘটনাটা ঘটানোর জন্য দায়ী কে? এই ঘটনাটা ঘটানোর জন্য দায়ী হচ্ছে পানির বা তরলের একটা ক্রিটিক্যাল ভেলোসিটি আছে, ক্রান্তিবেগ। ক্রান্তিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। এই ক্রান্তিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটির জন্যই তরল কখনো হচ্ছে কি হয়? তরল কখনো হচ্ছে শান্ত হয়, অথবা তরল কখনো কি হয়? তরল কখনো হচ্ছে অশান্ত হয়। সো মনে রাখেন যে শান্ত প্রবাহের বেগের মান ক্রিটিক্যাল ভেলোসিটির চাইতে কম, আর অশান্ত প্রবাহের বেগের মান ক্রিটিক্যাল ভেলোসিটির চাইতে বেশি। শান্ত প্রবাহের বেগের মান ক্রিটিক্যাল ভেলোসিটির চাইতে কি? কম। আর অশান্ত প্রবাহের বেগের মান ক্রিটিক্যাল ভেলোসিটির চাইতে বেশি। ঠিক আছে? সো এই হচ্ছে ঘটনা।
ঠিক আছে, শুভ স্যারের চুলের মতো ঘূর্ণি লাগতেছে। আচ্ছা হ্যাঁ, হইতে পারে। পানির স্রোত ঘূর্ণন প্রক্রিয়া হবে না। ওই যে বললাম ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যখন হয়, ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস যখন হয় তখন বেসিক্যালি ঘূর্ণি প্রবাহ তৈরি হয়। বস কয় তারিখ? ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, ওকে। 5 নম্বর ম্যাথ নিয়ে অ্যাডভান্স ক্লাসে কথা বলবো। ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ আবিদ ভাই, অসম্ভব ধন্যবাদ। ভালোবাসা নিবেন। ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার, ফি আমানিল্লাহ।